সরি, আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, আমি রেকর্ড করছি। আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই কোর্সটিতে যারা আমরা লেকচারার আছি তারা সবাই কোয়ালিফাইড, যা বলছিলাম, এবং সবাই বিসিএস অফিসার। আর যিনি একজন বিসিএস অফিসার না, তিনি তার চেয়েও বেশি কোয়ালিফাইড, তিনি ওই সাবজেক্টের স্পেশালাইজড। সেমন্তী হাসান, তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন এবং লিডিং ডিবেটর। আজকে আমরা তার ক্লাসের মধ্য দিয়ে উদ্বোধন করব। তো আমরা যারা ক্লাসের পরে বাড়তি 5-6 ঘন্টা সময় ব্যয় করতে পারবো প্রতিদিন, পড়াগুলো যেগুলো আমরা পড়া দিব সেগুলোর সেলফ প্র্যাকটিস যারা করতে পারবেন, তারা 43তম বিসিএস এই আমি আশা করতে পারি যে খুব ভালো রেজাল্ট করবেন। ইভেন আমার ধারণা, যদি আমরা আহ, আমাদের এই মুহূর্তে যে 72 জন ভর্তি হয়েছেন, 73 জন ক্লাস জয়েন করেছেন, তার মধ্যে থেকে যদি 10 জন বা 12 জনও প্রিলিমিনারি পাস করেন, আমি বলবো আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। কারণ গতানুগতিক কোচিং সেন্টার গুলোতে 3% বা 4%ও সাকসেস রেট থাকে না প্রিলিমিনারিতে। রিটেনে থাকে 20%-এর বেশি, কিন্তু প্রিলিমিনারিতে 4 লক্ষের মধ্যে মাত্র 16-17 হাজার পাস করায়। ফলে কোচিং সেন্টার থেকে হয়তো রেশিওটা একটু বেশি আসে, কিন্তু সেটা 2-3%-এর বেশি না। সেক্ষেত্রে আমরা যদি 70 জনের মধ্যে 10 জন পাস করাতে পারি, মানে এটা আমাদের একটা অনেক ভালো সাকসেস রেট আমরা বলতে পারি। বলা যায় 7 ভাগের 1 ভাগ, মানে প্রায় 15%-এর কাছাকাছি। আর যারা ভাবছেন যে না, আমি তো জব করি কিন্তু আমি জাস্ট সিলেবাসটা গোছানোর জন্য কোর্সটা করছি, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখনকার কথাগুলো আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো যারা একদম জয়েন করছেন সরাসরি আপনাদের দিক নির্দেশনা। যারা অলরেডি জব করার পাশাপাশি জব জয়েন করছি, কোর্সে জয়েন করেছি, তারা যেটা করবেন যে একটি 2 দিস্তা খাতা তৈরি করবেন। সেই 2 দিস্তা খাতায় খুব ভালো করে প্রতিটি ক্লাসের লেকচার এবং নোট আপনার সংরক্ষণ করবেন। যার ফলে আপনি যদি সাপোজ আজকের বিসিএস এ হয়তো আপনি পারলেন না, এই 43তম মধ্যে হয়তো আপনি সিলেবাসটা শেষ করতে পারলেন না, আমাদের সঙ্গে তাল মেলাতে পারলেন না, কিন্তু অনুরোধ থাকবে এটাই, যদি আপনি 6 ঘন্টা সময় ব্যয় করতে না পারেন, অথবা আপনি মনে করেন যে যে পড়াগুলো আমাকে দেওয়া হচ্ছে সেগুলো 6 মাসের পড়া না, সেগুলো অনেক বেশি সময়ের পড়া, হয়তো আমি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা লাগতো, কিন্তু আমি 10 ঘন্টা সময় ম্যানেজ করতে পারিনি, তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনি হাল ছেড়ে দিবেন না। আপনি যেটা করবেন, একটা 2 দিস্তা শক্ত মোড়কের হোয়াইট প্রিন্ট খাতা ইউজ করবেন, যেটা সহজে নষ্ট হবে না, মিনিমাম 2-3 বছর 4 বছর সেটা টিকবে। আপনি এই গাইডলাইনটা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ গাইডলাইন। আমাদের কোর্স বাংলাদেশের শ্রেষ্ঠ কোর্স এটা আমি বলবো না, কিন্তু আমাদের যে গাইডলাইনটা এবং প্ল্যানটা, কোর্স প্ল্যানটা এবং ক্লাস ডিভাইডেশনটা, এটা বাংলাদেশের শ্রেষ্ঠ ডিভাইডেশন, এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি। সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনি যদি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে নাও পারেন, হয়তো ব্যস্ততা থাকে অথবা আপনার স্মরণ শক্তি একটু কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি খাতায় লিখে রাখবেন যে কোন টপিক কোন দিন কোন ক্লাস হয়েছে, সেগুলো কোত্থেকে কোন বই থেকে পড়ানো হয়েছে, অথবা শিট দেওয়া হয়েছে কিনা, পিডিএফ শিট দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয়ে থাকে সেই শিটটি আপনি খুব ভালো করে কম্পিউটারে সংরক্ষণ করবেন। শুধু কম্পিউটারে না, আপনি সেই আমাদের যে শিট গুলো দিব, যে পিডিএফ ফাইল গুলো দিব, কিংবা যেমন সেমন্তি আপু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিবে আজকে, সেই ফাইলগুলো আপনারা অবশ্যই কম্পিউটার ছাড়াও গুগল ড্রাইভে, প্রত্যেকেরই গুগল জিমেল অ্যাকাউন্ট আছে, না থাকলে আজকেই করে ফেলুন, এবং সহজ একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে, ভুলে যাবেন না। সেই গুগল ড্রাইভে আপনি আমাদের এই কোর্সের ম্যাটেরিয়ালস গুলো আপনি অবশ্যই আপলোড দিয়ে রাখবেন, যেন আজ থেকে 2 বছর 3 বছর 4 বছর পরেও পর্যন্ত আপনি যদি 47 পর্যন্ত 48 পর্যন্ত নিজে নিজে পরীক্ষা দিতে চান, নিজে নিজে প্রস্তুতি নিয়ে, যেন আর কোনো কোচিং আপনাকে ভর্তি হতে না হয়, আপনি কিন্তু পারবেন যদি সেভ করে রাখেন এবং খাতাটিও সংরক্ষণ করেন। এটি হচ্ছে সবার প্রতি আমার অনুরোধ থাকবে। তার উপর আমরা একটু আমরা সহজে হাল ছেড়ে দিব না, আমরা সবাই চেষ্টা করব, প্রত্যেকেই চেষ্টা করব যেন 43তমইতে আমি সাকসেসফুল হতে পারি। না হলে একেবারে হাল ছেড়ে দেবো না, সংরক্ষণ করব যেন 43 না হলে 44-এ যেন আমার অবশ্যই প্রিলিটা অ্যাটলিস্ট পাস হয়। এই অনুরোধটা সবার প্রতি আমার থাকবে। আর আমাদের কোর্সের অনেকেই কিন্তু এখনো থার্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারে পড়ছেন, এখনো বিসিএস কমপ্লিট হয়নি। এই করোনার লকডাউনে ইউনিভার্সিটি বন্ধ, সেক্ষেত্রে সময়টা কাজে লাগানোর জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখছেন। তাদেরকে আমি খুবই সাধুবাদ জানাই এবং আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা এই সুযোগটা তখন পাইনি।
অত্যন্ত ভালো সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আপনারা এই লকডাউনের সময়টা অপচয় না করে কাজে লাগাচ্ছেন, যেন আপনি পাশ করার পর পর প্রথম যে বিসিএসটা হবে সেই বিসিএস এর জন্য আপনি একজন ক্যাডার হতে পারেন। তার জন্য আজকের আপনার এই সিদ্ধান্তটি এবং আজকের এই পরিশ্রম অনেক বেশি কাজে লাগবে। আপনি অনার্স কমপ্লিট করার পর দেখবেন পড়াশোনা করতে পারবেন না, কারণ তখন আপনার অনেক ধরনের চাপ থাকবে, মানসিক চাপ, পারিবারিক চাপ, চাকরির চাপ, অনেক ধরনের চাপ, বিয়ে হওয়ার চাপ থাকবে ফ্যামিলি থেকে, অনেক ধরনের চাপ থাকবে। কিন্তু আজকে কিন্তু আপনি ঠান্ডা মাথায় আছেন, বাড়ি থেকে কেউ বলছে না জব করছো না কেন, কই চাকরি কোথায়, এত বছর পাশ করালাম। সুতরাং যারা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে যারা সময় কাজে লাগাচ্ছেন তারা অত্যন্ত ধৈর্যশীল এবং অত্যন্ত বুদ্ধিমান। এই সময়টা আপনাদের প্রিপারেশন নেওয়ার সর্বোত্তম সময়। আর যারা অলরেডি পাশ করেছেন, বিসিএস একটা দুইটা হয়তো দিয়েছেনও, অথবা এটাই শেষ বিসিএস বিসিএস এমনও আছেন, তাদেরকে বলবো আপনারা কোনোভাবেই হাল ছাড়বেন না, লেগে থাকবেন, শেষ পর্যন্ত লেগে থাকবেন। এমনকি যদি প্রতিদিন এমন হয় যে প্রতিদিন আপনি অর্ধেক পড়া শেষ করার পর সময় চলে যাচ্ছে, আপনি কমপ্লিট করতে পারছেন না, তাহলে এই অর্ধেক পড়াই আপনি পুরো 5 মাস কন্টিনিউ করবেন। বাকি অর্ধেক পড়া লিখে রাখবেন, এই পৃষ্ঠা থেকে পড়ানো ছিল, আমি শেষ করতে পারিনি। কোর্স শেষ হওয়ার পর অবশ্যই আপনি সেই ক্লাসগুলো নিজে নিজে করে ফেলতে পারবেন, যদি অ্যাটলিস্ট ক্লাসটা অ্যাটেন্ড করেন। ইভেন আমি গণিতের ক্ষেত্রেও বলি, গণিত যেমন অ্যানালাইটিক্যাল, সাথে সাথে প্র্যাকটিস না করলে পরবর্তীতে মনে থাকে না, কিন্তু কোর্সটা যদি আপনি অ্যাটলিস্ট করেন, এবং আমাদের ক্লাসের যে নোটগুলো এগুলো কেউ না কেউ অবশ্যই ছবি তুলে গ্রুপে দিবে বা পিডিএফ করে গ্রুপে আপলোড দিবে, সেটাও যদি আপনি অ্যাটলিস্ট সেভ করে রাখেন, আপনি ক্লাসটা করলেন, আর আপনি হয়তো রাস্তায় আছেন বা বিয়ে বাড়িতে গেছেন, সাথে খাতা কলম নেই, আপনি অ্যাটলিস্ট কানে হেডফোন লাগিয়ে লেকচার গুলো শুনুন আর বোর্ডটা দেখুন, খাতা কলম লাগবে না। যে আপনার যে সহপাঠী যে সে নোট করছে, তার নোটগুলো পিডিএফটা আপনি মোবাইলে সেভ করে রাখুন যদি ব্যস্ত থাকেন আর কি। সেটাও যদি আপনি আরো এই 2 মাস পরে বা 3 মাস পরে একা একা নিজে নিজে দেখেন, আপনার কিন্তু মনে পড়বে যে না, ভাইয়া তো ক্লাসে এরকম বলেছিল, আমি এভাবে এই আমার এই লেকচারটাকে স্ট্যান্ডার্ড ধরে আপনি ক্লাস 9-10 এর বই থেকে কিন্তু ম্যাথ প্র্যাকটিস করে ফেলতে পারবেন। আমি ম্যাথটা শুধু আমার সাবজেক্ট হিসেবে বললাম, প্রত্যেকটা ক্লাসের জন্য এই কথাটি প্রযোজ্য। আপনি যদি তাল মিলাতে না পারেন দয়া করে হাল ছেড়ে দিবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। তো স্বাগত ভাষণ আমি আর লম্বা করতে চাই না, অলরেডি ক্লাস, আজকে প্রথম ক্লাস বলে স্বাগত ভাষণে বা অনুষ্ঠানে একটু সময় যাবেই, এটা কিছু করার নেই। দ্বিতীয় দিন থেকে আমরা কোনো বক্তব্যে যাব না, দ্বিতীয় দিন থেকে একদম সরাসরি জাস্ট 8টায় আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা ইতিমধ্যে আমাদের যে মেইন ফ্যাকাল্টি মেম্বার যিনি ক্লাস নিবেন, সেমন্তী আপু আমাদের মধ্যে জয়েন করেছেন। তবে আমাদের যে কোর্স ডিরেক্টর আছেন আরেকজন সালিহিন ভাই, তিনিও অফিসে ব্যস্ত আছেন, তারপরে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি সালিহিন ভাইকে অনুরোধ করব যে ছাত্রদের উদ্দেশ্যে একটি স্বাগত ভাষণ বা বক্তব্য দেওয়ার জন্য। সালিহিন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। জি, আমি প্রথমে জি ভাই, ছাত্রদের উদ্দেশ্যে বলেন দয়া করে। জি জি প্রথমে আমি আমাদের ভর্তিকৃত ছাত্রদের উদ্দেশ্যে স্বাগতম জানাচ্ছি, সবাইকে স্বাগতম। এবং আমাদের এই কোর্সের যে উদ্দেশ্য, যে আমাদের এই 5 মাসের কোর্সে আমরা যেন যতটুকু পারি আমাদের যে সর্বোচ্চ ভাবে আমরা প্রস্তুত হতে পারি। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মেইন বিষয়গুলো, যে কোন জিনিসগুলো বাদ দিব আমরা সেই জিনিসগুলো আমরা হাইলাইট করব, এবং কোন জিনিসগুলো আমরা পড়বো সেই জিনিসগুলো আমরা দাগাই দিব। যেগুলো অ্যানালিটিক্যাল বিষয়গুলো সেগুলো আমরা অনেক সুন্দরভাবে আমরা বুঝাই দিব। অনেকে মনে হয় আনমিউট করার জন্য বলা হবে। আমি মিউট করে দিয়েছি, আপনি কন্টিনিউ করেন। জি জি জি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকেই অনেক বেশি এক্সপার্ট, এবং অনেক বেশি প্রত্যেকে আমরা যে বিষয়গুলো আমরা পড়াচ্ছি অনেক বেশি ডেপথে আমরা পড়াবো। যেহেতু বেশি ডেপথে যাবো তা না, আমরা অনেক বেশি ভালোভাবে প্রিপারেশনের জন্য আমাদের প্রিলি প্রিপারেশনের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা অনেক ভালোভাবে পড়াই দিব। এবং অনেক অনেক কিছু আমরা পড়াইতে পারবো না ডিটেলস, যেহেতু আমাদের সময় অনেক কম, কিন্তু আমরা অনেক সুন্দরভাবে আমরা জিনিসগুলো দাগাই দিব। যেগুলো আমরা পড়ানোর প্রয়োজন নেই সেগুলো আমরা জাস্ট দাগাই দিব, এবং যেগুলো ডেপথি পড়তে হবে সেগুলো আমরা ডিপলি পড়াই দিব। আর আমাদের মনে হয় অনেকক্ষণ ধরে স্টুডেন্টরা অপেক্ষা করতেছে, 8টা 27 প্রায় বেজে গেছে। তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, সবাইকে স্বাগতম এবং সবার জন্য শুভেচ্ছা। যে 5 মাস যথেষ্ট সময়, আমাদের 5 মাস যথেষ্ট সময়। কেউ যদি খুব সুন্দরভাবে প্রিপারেশন নেয় তাহলে তার জন্য অবশ্যই ইনশাল্লাহ পিলিতে টিকবেন আপনারা, এবং আপনাদের সবার জন্য দোয়া শুরু করবেন। ভাই নশদ ভাই, আমি সেমন্তী আপুকে ফ্লোর দিই।
জি, আমরা শুনতে পাচ্ছি। সেমন্তী আপু কি জয়েন করেছেন? শুনতে পাচ্ছেন? অ্যালায়েন্স নামে সম্ভবত জয়েন করতে পারে দেখি। না, জয়েন করেছেন। আমি তাকে রিনেম করেছি, ফ্যাকাল্টি ইংলিশ সেমন্তী হাসান। থ্যাংক ইউ ভাই, তাহলে সেমন্তে আপু জি, শুরু করলে আমার মনে হয় ভালো হয়। জি। হ্যাঁ, সেমন্তী আপু কি শুনতে পাচ্ছেন? স্যার আমি শুনতে পাচ্ছি, আমাকে কি দেখতে বা শুনতে পাচ্ছেন? জি, আমরা দেখতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই সেশনে। পরিচয় আমি অলরেডি আপনাকে একবার করিয়ে দিয়েছি, তারপরে আপনি আপনার পরিচয়টা একবার দিবেন, দিয়ে আপনি ক্লাস শুরু করবেন। নাও দিস ইজ টাইম টু রক, ফ্লোর আপন টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম টু ইউ ভেরি মাচ। Thank you so very much. I think you have said a lot about me. So I don't think আমার এত কিছু আমি ডিজার্ভ করি। আসলে স্যাররা সবাই আমাকে অনেক বেশি স্নেহ করেন দেখে এত কথা বলছেন। আমি আপনাদের মতনই একজন, বাট হয়তো বা আমার সাবজেক্ট সম্পর্কে আমার একটু বেশি জানা আছে, মানে নিজস্ব সাবজেক্ট বলে, যেটা আপনাদের প্রত্যেকের একটা এক্সপার্টিস থাকে। সো বেসিক্যালি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আর মাস্টার্সটা ছিল আমার ইংরেজি সাহিত্যের উপর। তো আমি আপনাদেরকে ইংলিশ গ্রামার এবং লিটারেচার পার্ট দুটার জন্যই সাহায্য করব, গাইড করব একজন বড় বোন হিসেবে বা আপনাদের মতো একজন সহযাত্রী হিসেবে। সো স্যাররা হচ্ছেন এখানে আমাদের সবাইকে গাইড করছেন, আমি তাদের সাথে একটু সাহায্য করছি। আর অ্যাপার্ট ফ্রম মাই স্টাডিজ আই ওয়ার্কড উইথ ডিউক অফ এডিনবারা ফাউন্ডেশন ফর 3 ইয়ার্স। দ্যাট মিনস আমি ব্রঞ্জ, সিলভার এবং গোল্ড তিনটা মেডেল আর কি কমপ্লিট করছি, লেভেল থাকে তাদের। তো ব্রিটিশ হাই কমিশনারের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছিল এই সুবাদে। আর এছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনস গুলোতে পার্টিসিপেট করেছিলাম, ডিবেটিং এবং মডেল ইউনাইটেড নেশনস এর। সো এটাই হচ্ছে আমার সম্পর্কে যতটুকু বলার। পার্টিসিপেন্ট হিসেবেও ছিলাম, জাজ হিসেবেও ছিলাম ইংলিশ ডিবেটিং এর ক্ষেত্রে। সো আমরা বেশি দেরি না করি, আমরা প্রথমে আমি স্যার আপনার কাছ থেকে দু একটা কথা বলতে চাই বা জানতে চাই। আসলে স্টুডেন্টের মধ্যে অনেকের ভয় থাকে যে ইংলিশ নিয়ে প্রিপারেশন নিতে এই 5 মাস ইনাফ কিনা। দুই একটা লাইন যদি শুধু স্যার বলতেন এই ব্যাপারে খুব ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। আসলে ইংরেজির জন্য 5 মাস, শুধু ইংরেজি তো না, আমরা তো আসলে সবগুলো সাবজেক্টই করাচ্ছি। কিন্তু কেউ যদি বলে, আমি যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটি বলি, আমি বিসিএস প্রিপারেশন শুরু করেছিলাম বাংলা এবং ইংরেজি দিয়ে। গণিতের প্রিপারেশন আমার নিতে হয়নি, কারণ গণিতে আমি আপার লেভেলের গণিত নিজেই আগে থেকে পড়াই। কিন্তু আমি প্রিপারেশন শুরু করেছি ইংরেজি এবং বাংলা দিয়ে। আমি এটা উপলব্ধি শুরুতেই করেছিলাম যে মেইন স্ট্রিম সাবজেক্ট মানে বাংলা, অঙ্ক, ইংরেজি, এরপর হচ্ছে বিজ্ঞান, এই 4টি সাবজেক্ট হচ্ছে আমার ডিটারমিনার বিসিএস এর ক্ষেত্রে। তো আমি যেটা করতাম, প্রথম 1 মাস বা 1 মাস 15 দিনের মতো, মানে 6 মাস বা 5.5 মাস সময় ছিল, 35তম আমার ফার্স্ট বিসিএস ছিল, এবং সার্কুলার দেওয়ার পরে আমি প্রথম বই কিনে পড়া শুরু করি। তা আমার সময় এমন এই 5 মাসের মতোই ছিল। তো আমি প্রথম 1.5 মাস শুধু ইংরেজিই পড়েছিলাম, পরবর্তী 1 মাস শুধু বাংলাই পড়েছিলাম। মানে 2.5 থেকে 3 মাস আমি শুধু বাংলা আর ইংরেজি সলভ করেছিলাম। এবং আপনি শুনে অবাক হবেন, বাংলা, ইংরেজি, গণিত, মানে গণিত বলতে গণিত এবং মানসিক দক্ষতা, আর বিজ্ঞান, ইঞ্জিনিয়ার হিসেবে আমার বিজ্ঞানে আগে থেকে দক্ষতা ছিল। এই 110টা বিষয়ের মধ্যেই আমি কিন্তু 70-এর উপরে পেয়ে, মানে কাটমার্ক ক্যারি করতে পেরেছিলাম। আর বাকি 100 নম্বর থেকে পেয়েছিলাম মাত্র 30-এর মতো। সব মিলে আমি 101-2 এর মতো পেয়েছিলাম। কিন্তু ম্যাক্সিমাম নাম্বার আমি বাংলা, ইংরেজি, আমি প্রথম 2.5 মাসে যে পড়াটা পড়েছিলাম সেটাই আমার বিসিএস এর জন্য, পাশ করার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছিল, যেটা আমি তখনও বুঝতে পারিনি। অনেক দেরিতে বুঝেছি, নিজেকে তখন কিন্তু আমি চিনতে পারিনি। তো আমাদের ছেলেমেয়েরাও নিজেকে অ্যানালাইসিস করতে পারে না। ফলে একটানা যদি কেউ ইংলিশ পড়ে তাহলে তার জন্য 1.5 মাস বা 2 মাস যথেষ্ট, আমি মোর দেন এনাফ মনে করি। কিন্তু আমরা তো একটানা এখন পড়তে পারবো না, কারণ এখন আপনারা কোর্স করছেন। আমি কোর্স করিনি বলে আমাকে একটানা পড়তে হয়েছিল, কিন্তু আপনারা তো কোর্স করছেন, আপনাদেরকে কোর্সের সঙ্গে তাল মেলাতে হবে। সেজন্য আমরা যে 20টি ক্লাস করাচ্ছি, সেই 20টি ক্লাস ক্লাস তো যথেষ্ট, কিন্তু ক্লাস তো করলে চলবে না। আপনার তো ক্লাস করার পাশাপাশি মূল কাজটা মানে পড়াটাও তো আপনি নিজেকে পড়তে হবে। এই জন্য আমি বলবো যে ক্লাস যথেষ্ট, কিন্তু পড়া যদি আপনি দৈনিক পড়তে পারেন, মানে সপ্তাহে হয়তো একদিন বা মাসে হয়তো 3-4 দিন, 4 দিন ক্লাস হবে ইংরেজির, সেই 4 দিনের পড়া যদি আপনি বাড়িতে 5-6 ঘন্টা করে পড়েন, তাহলে আমি মনে করি ইংলিশের জন্য যথেষ্ট। আর কিছু পড়া থাকবে আমরা পড়া দিয়ে দিব, যেমন ভোকাবুলারি আপনি মুখস্থ করবেন, এখানে 1000 বাক্য তো আপনাকে মুখ দিয়ে এ ফর অ্যাপেল, বি ফর বল, এ ফর অ্যাপেল, বি ফর বল, এভাবে তো আপনাকে কোর্স ফ্যাকাল্টি মেম্বার যিনি তিনি শিখিয়ে দিবেন না।
তিনি আপনাকে হয়তো লিস্ট দিয়ে দিবেন, আগামী ক্লাসে আপনি 20টি শিখে নেবেন। 1000 ওয়ার্ড তৈরি করলাম, 20 ভাগে ভাগ করে দিলাম, সাপোজ আগামী ক্লাসে আপনি 50টি শিখে আসবেন। এভাবে পড়া দিয়ে দিবে। কিন্তু পড়া যদি আপনি নিজে কমপ্লিট করেন তাহলে 5 মাস যথেষ্ট সময় ভালো করার জন্য। ধন্যবাদ সেমন্তী আপু, আপনি শুরু করেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। আর কোর্সের জন্য আমি সর্বপ্রথম বলবো যেটা স্যার বলেন, আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্ড করবেন, অনেক সময় নয়েজের কারণে শোনা যায় জি না। শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো বেসিক্যালি আমরা হচ্ছে একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিব। প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ বলতে প্র্যাগম্যাটিক ওয়ার্ডটা মিনিং হচ্ছে গিয়ে বাস্তবসম্মত বা যেটা বাস্তববাদের সাথে রিলেটেড। দ্যাট মিন্স আমি কোনো এরকম চিন্তা করবো না আমার আর ইংলিশ আমার কাছে বা এই কোর্সটা করলে আপনি 200-তে 200 পাবেন, মানে প্রিলিমিনারি কোর্সটা করলে। তো বেসিক্যালি আমাদের পাস করার জন্য যে পরিমাণ পড়া দরকার আমরা সেভাবে গুছিয়ে পড়বো। আমি আজকে লিটারেচার পার্টটা দিয়ে শুরু করছি, কারণ আমাদের কিন্তু ছোটবেলা থেকে এই 12 পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত লিটারেচার খুব বেশি পড়া হয়নি। সো বেসিক্যালি আমি আজকে লিটারেচার পার্ট থেকে শুরু করব। এরপরে আপনাদের সপ্তাহে ক্লাস থাকবে, লিটারেচারের একটা থাকবে, তারপরে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজের থাকবে। সো আমরা এভাবে ডিভিশন করে নিব। তো আমরা ফার্স্টে শুরু করব লিটারেচার যেহেতু শুরু করছি, আর যেহেতু আমি অশেষ ধন্যবাদ জানাবো এর আগে শুরু করার আগে যে আমাকে প্রথম ক্লাসটা দেওয়ার জন্য। আমি রিলি অনার্ড স্যার, আপনাকে অসম্ভব ধন্যবাদ। দুজন স্যারকে, সালিহিন স্যার এবং শহীদুল স্যার, দুজনকে অসম্ভব ধন্যবাদ আমাকে অ্যাকচুয়ালি এত বড় একটা রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য। তো বেসিক্যালি আমরা এখন শুরু করছি। ফার্স্টে আমাদের যে ইংলিশ লিটারি পিরিয়ডসটা আছে ওটা সম্পর্কে একটু ওভারভিউ নিব। খুব বেশি সময় আমরা এটাতে স্পেন্ড করব না, জাস্ট আমি আপনাদেরকে বলে যাব যে কোন কোন জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে। সো আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু রেসপন্ড করবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। ইয়েস ম্যাম। আমাকে ম্যাম বলতে হবে না, আপু বললেই হবে। আপনারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবেন এবং সবচেয়ে বেশি রেসপেক্ট দিবেন আমাদের সকল সম্মানিত শিক্ষক যারা আছেন, অফিসার আছেন তাদের জন্য। সো বেসিক্যালি আমি আপনাদেরকে মেজর লিটারি পিরিয়ডস গুলো সম্পর্কে একটু বলি। আপনাদের ফার্স্টেই মনে হয় এত এত ডিভিশন, আল্লাহ কিভাবে শেষ করব, আমি তো শেষ করতে পারবো না। এই লিটারেচারের ডিভিশন মনে রাখতে রাখতে মনে হয় আমি মারা যেতে পারি। সো বেসিক্যালি এটা এরকম কোনো কঠিন কিছু না। আমরা এই পার্টটা থেকে জাস্ট লিটারি পিরিয়ডস গুলো সম্পর্কে শিখবো। মোস্ট ইম্পর্টেন্ট লিটারি পিরিয়ডস কোনগুলো ওগুলো আইডেন্টিফাই করবো এবং ওগুলোকে মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলবো। আপনাদের হাতে নিশ্চয়ই খাতা কলম প্রত্যেকের আছে, যদি না থেকে থাকে একটু কষ্ট করে নিয়ে নেবেন। তো বেসিক্যালি লিটারি পিরিয়ডস কি? একটা টাইম বিং এর মধ্যে যে একটা নির্দিষ্ট সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত যেই কাজগুলো হয়, যে রাইটাররা যে ধরনের লেখাগুলো লেখেন ওটাকে সম্মিলিতভাবে একটা দেখা যায় প্রিটি মাচ সিমিলার, প্রত্যেকের সাথে কিছু না কিছু মিল থাকে, একই ধরনের লেখা লেখেন তারা। কিছু লেখার একটা বৈশিষ্ট্য থাকে, ওগুলো একজনের মনে হয় আনমিউট করে, ভাইয়া বা আপু প্লিজ একটু আনমিউটটাকে মিউট করবেন। সো ওটার উপরে আমরা বেসিক্যালি ওটাকে বলা হয় লিটারি পিরিয়ডস। আর একটা কথা আমি একটু বলে রাখছি, সেটা হচ্ছে আমি কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু পরের দিকে নিব। আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার থাকলে চ্যাট বক্সে দিতে পারেন অথবা লিখে রাখতে পারেন, আমি কোয়েশ্চেন যখন নিব তখন আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। আচ্ছা, যদি একটু দ্রুত কথা বলি প্লিজ একটু বলবেন যে আপু বেশি দ্রুত বলছেন। ঠিক আছে, তো এখন আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ আর এলিজাবেথান পিরিয়ড আছে, জ্যাকোবিয়ান ক্যারোলাইন আছে, এই সবগুলোকে মিলিয়ে হচ্ছে রেনেসান্স পিরিয়ড। কেউ স্লাইডে পয়েন্ট আউট করবেন না, স্লাইডে দাগ করলে পরে অনেকে লেখা বুঝতে পারবে না। আই এম রিয়েলি সরি, আপনারা স্লাইডটা পেয়ে যাবেন আজকেই, এবং আজকে আসলেই পাবেন, কারণ হচ্ছে কি আজকে থেকে আমাদের অফিসিয়াল কোর্স শুরু। আমি স্যারকে মেইল করে দিব বা আমি নিজেই পোস্ট করে দিব গ্রুপে। তো রেনেসান্স পিরিয়ড নিয়ে আমরা বুঝবো, বাট রেনেসান্স পিরিয়ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ রেনেসান্স থেকে বিপিএসসির সিলেবাসে বেশি ফোকাস করা হয়। দ্য ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ থেকে খুব বেশি আসে না। জি আমি একটু 1 সেকেন্ড ইন্টারফেয়ার করি। ছাত্রদের উদ্দেশ্যে একটা জরুরি নির্দেশনা, সেটা হচ্ছে যে কেউ যখন আনমিউট করে কথা বলবে তখন কিন্তু আপনার স্ক্রিনটা চলে যাবে, সেমন্তী আপুর স্ক্রিনটা চলে যাবে, তখন দেখা যাবে আপনি আর বিরক্ত হবেন। এই জন্য যেটা করবেন, সেমন্তী আপুর স্ক্রিনটা টাচ করে আপনারা পিন করে রাখেন, আপনাদের নিজ নিজ মোবাইলে ডাবল ক্লিক করে সেমন্তী আপুর স্ক্রিনটা ফুল স্ক্রিন করে রাখেন, তাহলে অন্য কেউ কথা বললেও সেই স্ক্রিনটা চলে যাবে না। এই কাজটা সবাই করে রাখেন। ধন্যবাদ। যেহেতু একটু ইন্টারাপশন হয়ে গেছে, আমি একটা কথা আপনাদের সবাইকে একটু জানাতে চাচ্ছিলাম যে আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট বেসিক জিনিস শিখবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কোয়েশ্চেন গুলোকে
লিখে রাখুন বা ইনবক্স মানে চ্যাট বক্সে দিয়ে রাখবেন। আমি কোয়েশ্চেন গুলো সবগুলোর অ্যান্সার দিব, আর আপনারা প্রতিটা স্লাইড পাবেন, বাট কোনোভাবেই আনমিউট করার একটু কম চেষ্টা করবেন, এটা আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট। কারণ দেখা যায় যে কথা বলার মাঝখানে যদি কেউ কোনো সাউন্ড করে ফেলে, আমার মানে কথার ফ্লোটা একটু সমস্যা হয়ে যায়, মানে ফ্লোটা ঠিক থাকে না। সো বেসিক্যালি আমি যেটা বলছিলাম, এখন আপনাদের আমি স্লাইডে আবার ফেরত নিয়ে যাচ্ছি, একটু সময় দেবেন আমাকে। আচ্ছা, জি ভাইয়া লিখেছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না কারণ আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেছিলাম, স্যার যেহেতু কথা বলছিলেন, একটু ধৈর্য ধরবেন। জি, এখন আই থিংক স্ক্রিন দেখা যাচ্ছে। আমাকেও কি দেখা যাচ্ছে একটু বলবেন? দেখা যাচ্ছে স্ক্রিন আপনাকে দুটো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যেটা বলছিলাম যে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পিরিয়ড গুলো, এগুলো আমরা বেশি ফোকাস করব। সো বেসিক্যালি রেনেসান্স পিরিয়ড থেকে বিপিএসসি সিলেবাসে শুরু হয় ইংলিশ লিটারেচার নিয়ে। আমরা কি করি, অনেক বইয়ের কারণে বা অন্যান্য অনেক লেকচারের কারণে কনফিউজ হয়ে যায় যে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশটা অনেক পড়তে হবে, অনেক কঠিন, অনেক বেশি মুখস্থ করতে হবে, এরকম কিছু না। আপনারা রেনেসান্স পিরিয়ডের মধ্যে দেখবেন লাল কালি দেওয়া আছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা সাব ডিভিশন। দ্যাট মিনস ওই পিরিয়ডের মধ্যে, রেনেসান্স পিরিয়ডটার মধ্যে 4টা ভাগ আছে। এই এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান এজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো আমরা ওইটাতে ফোকাস করব, ওই দুটাতে। ক্যারোলাইন আর কমনওয়েলথ আমরা পড়বো, বাট অতটা জোর দিয়ে না। তো এই জন্য বললাম যে গুছিয়ে পড়লে আমাদের জন্য সবকিছুই সহজ। এরপরে হচ্ছে মেজর লিটারি পিরিয়ডস এর মধ্যে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, যেটার মধ্যে থেকে আপনারা রেস্টোরেশন পিরিয়ড দেখতে পাচ্ছেন। তারপরে অগাস্টাইন এজ আছে। একদিন একটু আনমিউট করেছেন ভাইয়া, প্লিজ একটু মিউট করবেন। তো তারপরে হচ্ছে দা এজ অফ সেন্সিবিলিটি। তো এগুলো আমরা এখন আপনাদের কাছে মনে হচ্ছে আল্লাহ আপু এগুলো কি নাম বলছেন, যখন আমরা আজকে আস্তে আস্তে যখন স্টার্ট করব বুঝার যে কোন পিরিয়ড সম্পর্কে কি। আমি অলরেডি একবার একটা ফ্রি ক্লাসে বলেছিলাম, আমাদের যখন ওপেন ক্লাস ছিল সবার জন্য, আজকেও এটা ওপেন সবার জন্য, আবারও বলছি, এই পিরিয়ড গুলো আমাদের হিস্ট্রির সাথে একটু অ্যালাইন, দ্যাট মিনস একটু সিমিলার। দ্যাট মিনস আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড নলেজটা রাখেন তাহলে আপনার জন্য মনে রাখতে ইজিয়ার হবে। কোনো কিছু না জেনে মুখস্থ করাটা কঠিন, বাট আপনি যখন মনে রাখার চেষ্টা করবেন, বুঝে মনে রাখার চেষ্টা করবেন, তখন এটা অনেক বেশি সহজ। তারপর হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড, এরপর ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন। এখন পোস্ট মডার্ন সম্পর্কে দুইটা কথা বলবো। পোস্ট মডার্ন পিরিয়ডটা একটু অ্যাডভান্স লেভেলের, বাট এটা আমরা সবার লাস্টে টাচ করবো, যাদের আপনাদের জন্য সহজ করে দেয়া হবে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে হ্যাঁ পোস্ট মডার্ন পিরিয়ড মানে ওখান থেকে প্রশ্ন আসতে পারবো না, আমরা পারবো, বাট আমাদের একটু ধৈর্য ধরে মানে কষ্ট করে একটু আমাদের গাইডেন্সটা মেইনটেইন করে ইউ হ্যাভ টু ফলো। সো বেসিক্যালি এরপরে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেখালাম যে উইলিয়াম শেক্সপিয়ার কোথায় কোন এরাতে লিখতেন। উইলিয়াম শেক্সপিয়ার লিভড ইন দ্য এলিজাবেথান এরা। So these are the things you have to focus. That means আপনার খুব ডিটেইলসে পড়তে হবে না। বাংলা লিটারেচার যেভাবে আমাদের অনেক বেশি জোর দিয়ে পড়তে হয় কারণ রিটেনে আসে, এখানে কিন্তু সেই ঝামেলাটা নেই, সো অনেক ইজিয়ার। এরপরে কোন রাইটার ভিক্টোরিয়ান এরাতে লিখতেন? চার্লস ডিকেন্স লিভড ইন ভিক্টোরিয়া এন্ড এরা। সো এরকম কিছু কোয়েশ্চেন আসতে পারে। সো আমরা সব পিরিয়ড নিয়ে এখন কথা বলবো না। আমি বেসিক্যালি যেহেতু ক্লাসটা লম্বা, যদি সময় থাকে আমি আবার বাকি পিরিয়ডস গুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের স্পেসিফিক কিছু পিরিয়ড নিয়ে কথা হবে। সো সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন ওল্ড এন্ড মিডল ইংলিশ এবং রেনেসান্স। সো রেনেসান্স নিয়ে কথা বলার আগে আমি স্টার্ট একটা জিনিস দিয়ে যে আপনাদেরকে এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন আছে তাহলে চ্যাট বক্সে লিখতে পারেন, কারণ আমি এখন যখন ওল্ড মিডল ইংলিশ পড়া শুরু করব আমি অত অ্যান্সার আর দিব না, হয়তো একটু সময় অ্যান্সার দিতে। কারো কি প্রশ্ন আছে? নো ম্যাম, কোশ্চেন নেই, আপনি বলুন। আচ্ছা, তাহলে আমরা ওল্ড এন্ড ফার্স্টে ওল্ড ইংলিশ থেকে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটা সবাই আমার মনে হয় নাম মোটামুটি শুনেছেন যে ওল্ড এন্ড মিডল ইংলিশ কেন বলা হয়। আমাদের আদি কবি ছিলেন না ওরকম চর্যাপদের আগে দিয়ে যারা লিখতেন বা চর্যাপদ সময়কালীন যেরকম ছিলেন এরকম হচ্ছে গিয়ে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা। সো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে হচ্ছে গিয়ে আপনার দেখতে পাবেন 12 ওল্ড ইংলিশ পোয়েটস ছিল যাদের নাম জানা যায়নি। তো তাদেরকে আমরা এই জন্য বলা হয় অ্যানোনিমাস বলে তাদেরকে ইয়ে করা হয়। কারো একজনের ফোন আসছে, কাইন্ডলি একটু ভাইব্রেশনটা বন্ধ করে দেবেন, খুব ভালো হয় তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এখন কথা হচ্ছে এই
যে পোয়েটরা আছেন তাদের নাম জানতে পারা যায়নি, এদের মধ্যে থেকে 4 জনকে মানে আইডেন্টিফাই কিছুটা করা গেছে, আর বাকিদের নামটা আসলে ওভাবে জানা যায়নি। সো আমি যখন আপনাদেরকে বলবো যে এই পিরিয়ড গুলো সম্পর্কে আপনারা একটু নোট ডাউন করবেন কোয়েশ্চেনস, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পিরিয়ড। সামনের এর পিরিয়ড গুলো বুঝতে গেলে এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ইম্পর্টেন্ট ফিগার্স অফ ওল্ড ইংলিশ, যেটা আপনাকে বললাম মাত্র 4 জনকে জানা যায়। সো কেটমান, সেন্ট বেড, অনেকে কিন্তু বেডে বলে বুঝায়, এখানে ইটা কিন্তু অ্যাকচুয়ালি আগে উচ্চারণ হতো, এখন আর উচ্চারণ হয় না। সো এটা হবে সেন্ট বেড দ্য ভেনারেবল, মানে উনি তখন লিখতেন, উনি মেইনলি হিস্ট্রি লিখেছিলেন। সো আমরা ফার্স্টে তাকে নিয়ে কথা বলবো, তার আগে কেটমানকে নিয়ে কথা বলবো। আপনারা মনে করতে পারেন যে আপু কোন ভাষায় কথা বলছে। বেসিক্যালি ওনারা ইংলিশ লিটারেলি ছিলেন না, ওনারা ইংল্যান্ডের বা গ্রেট ব্রিটেন হওয়ার সময়কালীন থেকে, যে সময়টা থেকে গ্রেট ব্রিটেন শুরু হবে, দ্যাট মিনস গ্রেট ব্রিটেনের রাজত্বটা শুরু হবে, যেটা আমরা এখন ইংলিশ এম্পায়ার বলতে যেটা বুঝি, তার আগে থেকে তারা লিখতেন। সো এখানে হচ্ছে কেটমান একমাত্র হচ্ছে গিয়ে মেষ চালকের মতো ছিলেন, সে অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ান পোয়েট ছিলেন তাদের মধ্যে থেকে। সে হচ্ছে গিয়ে considered to be the father of English sacred song. Sacred song বলতে বোঝানো হয় ওই যে আমরা হামনাত বলি না বা কীর্তন মনে করি না, ওরকম ইংরেজ মানে ইংলিশ লিটারেচারেও ক্রিশ্চিয়ানিটি রিলেটেড, খ্রিস্টান ধর্ম অবলম্বনে যেহেতু তারা লিখতেন, ওরকম কিছু গান ছিল, ওভাবে লিখতেন। তো আমরা বাউল সঙ্গীত বা চারণ কবিদের সম্পর্কে জানি না, ওনারা কিন্তু কাইন্ড অফ তাই। এই 4 জনই প্রত্যেকেই কিন্তু এভাবেই লিখতেন। তখন কিন্তু লেখার এত প্রচলন ছিল না, ধীরে ধীরে ডেভেলপ হয়, বাট খুব বেশি ছিল না। আর সেন্ট বেড হচ্ছে গিয়ে একটা চার্চের ডক্টর ছিলেন, কাইন্ড অফ হিস্টোরিয়ান ছিলেন। তাকে কাইন্ড অফ বলা হয় যে দ্য ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। সো প্রথম হিস্ট্রি কাইন্ড অফ উনি লিখেছিলেন। আর এটার উচ্চারণ হবে কাইন উলফ, সিনে উলফ না। তো আমি এই জন্য প্রনাউন্সিয়েশন গুলো বলে দিচ্ছি যে কারণ মনে রাখতে সুবিধা হবে, যখন আপনি শুনবেন এবং দেখবেন আপনার মনে থাকবে। স্লাইড গুলো তো আপনারা পাবেনই। আর কিং আলফ্রেড দ্য গ্রেট ছিলেন প্রথম কিং যাকে নিয়ে অনেক সাহিত্য রচনা হয়েছে, যাকে নিয়ে অসম্ভব বেশি পরিমাণের আপনার গান, কবিতা, অনেক কিছু লেজেন্ড টাইপের, যে পৌরাণিক হিরো থাকে না কতগুলো যাদেরকে নিয়ে লেখা হয়, সেরকম তাকে নিয়ে বলা হচ্ছে। একজন ভিডিও অন করেছেন, একটু কাইন্ডলি অফ করবেন, কারণ হচ্ছে গিয়ে স্ক্রিনটা চলে যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কেটমানের সম্পর্কে আমি যেটা বললাম, সে হিম লিখেছেন, দ্যাট মিনস হিম মানে হচ্ছে প্রশংসা সঙ্গীত। আর সেন্ট বিড, আপনারা দেখেন স্লাইডে প্রত্যেকটা জায়গায় আমি যেটা বলেছি, কিনে উলফ, সেন্ট বিড, এই সব কিছু কিন্তু লেখা আছে ডিটেইলসে। এই স্লাইড গুলো দেখলে আপনাদের মনে থাকবে। তো ফাদার অফ ইংলিশ হিস্ট্রি বলা হয়। হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক হচ্ছে সেন্ট বিডের এ সেলেস্টিয়াল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। সো যদি কঠিন লাগে ওয়ার্ডটা, কঠিন, আমি বাংলায় আপনাদের উচ্চারণ লিখে দিব, কোনো সমস্যা নেই। তো আমাদের জন্য একটু কঠিনই হওয়ার কথা, আমারও কেমন দিনই কাঠখোট্টা লাগতো না, আমগুলা কি কঠিন। সো আমিও এরকম একটু আপনাদের মতনই ছিলাম, তো আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিয়েছি। তো সিনে উলফের বেস্ট বা কাইন উলফ, যেটা দেখেন আমারও কিন্তু মাঝে মধ্যে সিনে উলফ চলে আসে। সো কাইন উলফ ইজ বেস্ট নোন ফর হিজ অ্যাংলো-স্যাক্সন ক্রিশ্চিয়ান পোয়েট্রি। এই পোয়েট্রিগুলোর মধ্যে দ্য ফেট অফ অ্যাপোস্টলস, এটা একটু মনে রাখবেন, আসতে পারে যদি কঠিন হয় প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি ওভাবে ফোকাস করা হয় না, তারপর আসতেই পারে। জুলিয়ানা, এলেন, ক্রাইস্ট টু, দ্য অ্যাকসেশন। অ্যাকসেশন মানে হচ্ছে সিংহাসনে আরোহণ করা। সো আপনারা মনে রাখবেন এরা সবসময় সিংহাসন নিয়ে লিখতো, আর কি লিখতো ওল্ড ইংলিশে ক্রিশ্চিয়ানিটি নিয়ে। আচ্ছা, কিং আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেট সম্পর্কে কি বলবো, সে হচ্ছে কি কাইন্ড অফ ড্যানিশ বলতে বোঝানো হয় ডেনমার্কের মানুষকে, তাকে টাইটেলটা দেওয়া হয় গ্রেট। আমাদের একজন এরকম আছেন আকবর দ্য গ্রেট, সো আকবরকেও মহান বলা হয়, রাইট? সো আপনারা এরকম ভাবে মনে রাখতে পারেন যে আচ্ছা এরকম গ্রেটনেস তো এরকম কয়েকজন ছিল। So end of 10th century, Danes wanted to widen Dane law. তো ওনারা করেন কি, তখন বেসিক্যালি আমরা পরের স্লাইডগুলোতে একটু যদি যাই তাহলে দেখতে পাবো যে যখন ডিপ অ্যানালিসিস করবো তখন দেখা যায় যে ডেনমার্ক, নরওয়ে এরা কাইন্ড অফ কাছাকাছি ছিল ইংল্যান্ডের সাথে। তো তারা যখন একজন ছোট ছোট, বাংলা যেমন অনেক ভাগে বিভক্ত ছিল না প্রাচীন বঙ্গ, তো তারা করতো কি বিভিন্ন জন এরকম অ্যাটাক করতো, তারা আস্তে আস্তে স্ট্যাবলিশ করতো, এভাবে করে তাদের রাজ্যটাকে বিস্তৃত করতো। তো উনিও এরকম ছিলেন, বাট আলফ্রেডকে অনেক বেশি পরিমাণে দেওয়া হয় ওয়েসেক্স, দ্যাট মিনস ইংল্যান্ডে কিন্তু এই জায়গাটা এখনো আছে। সো ওয়েসেক্স এর কিং ছিলেন, সো তাকে নিয়ে অনেক বেশি পরিমাণে
হাইলাইটেড একটা কিছু মানে হাইলাইটেড কিছু লেখা হয়েছে। তার লেজেন্ডটা এত বেশি মানে তার হিস্ট্রিক্যাল ইনফ্লুয়েন্স, দ্যাট মিনস ঐতিহাসিক গৌরব যেটা বলা হয় এত বেশি যে তাকে নিয়ে অনেক লেখা হয়েছে। সো আপনারা বুঝতে পারছেন যে আলফ্রেড সম্পর্কে হয়তো বা প্রশ্ন একটু কঠিন হলে আসতেই পারে, এটা আপনারা মনে রাখবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট এই এরার মধ্যে কিং আলফ্রেডের সাথে সমপরিমাণে বা তার থেকে বেশি হচ্ছে গিয়ে বিউলফ। বিউলফ একটা হিরোইক পোয়েম। হিরো, একজন হিরো থাকেন, সে অনেক বিস্টের সাথে লড়াই করেন, বিস্টদেরকে হারান, সো মানুষকে একটু রাক্ষস থাকে, তাদেরকে নিয়ে এই কাহিনীটা। এখানে দেখানো হয় যে পেগান একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন। পেগান হচ্ছে গিয়ে যারা ক্রিশ্চিয়ানিটি আসার আগে, মানে ওই এরিয়াটাতে ক্রিশ্চিয়ানিটি আসার আগে, যেটা আমরা এখন ওল্ড ইংলিশে পড়ছি, পেগান বলতে রাক্ষস যারা ছিল, ধর্মহীন অখ্রিস্টান বলা হতো তাদেরকে। তারা কি করতো, তাদের কোনো ধর্ম ছিল না। বেসিক্যালি আমরা যেরকম আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী আসার আগে যখন যে অবস্থাটা ছিল, কাইন্ড অফ এদেরও সেরকমই অবস্থা ছিল, কাফেরের পর্যায়ে বলা যায়। তারা করতো কি, গাছ, বিভিন্ন জিনিস, যার যেটা ভালো লাগতো সেটাকে তারা পূজা করতো না ডিরেক্টলি, তাদের কাছে চাইতো জিনিসপত্র। তো ক্রিশ্চিয়ানিটি আসার পরে তারা আস্তে আস্তে ক্রিশ্চিয়ানিটিতে ধর্মান্তরিত হয়। তো এরকম হয়। তো এই পোয়েমটা সম্পর্কে আপনারা কি বলবেন, যে এটা ওল্ড ইংলিশ থেকে আসতে পারে, এরকমই আসতে পারে, খুব বেশি কিছু ডিটেল আসবে না। আর বেউলফ কোন এরার লেখা, তো তখন আপনারা মনে রাখবেন ওল্ড ইংলিশের লেখা। ওল্ড ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট লেখা হচ্ছে বেউলফ। এরপর নোটেবল আর কিছু ওয়ার্ক আছে, দ্য ওয়ান্ডারার, সিফারার, দ্য ড্রিম অফ দ্য রুট, ওয়াইফস লেমেন্ট অর দ্য ওয়াইফস কমপ্লেন। এই নামগুলো জাস্ট দেখে যাবেন, এখান থেকে খুব বেশি কিছু আসার নেই, বাট আসলে এইগুলোই আসবে। আমি আপনাদেরকে সেগুলোই দিচ্ছি যেগুলো আপনাদের এক্সামের কাজে লাগবে, এর বাইরে কোনোগুলো দিচ্ছি না, কারণ বেশি পড়ে আমার মাথা খারাপ করার কোনো দরকার নেই। সো এরপরে আমরা এই স্লাইডটা শেষ করতে পারি এবং এখন আমরা যাব পরের স্লাইডে। সো আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন থাকলে ইনবক্সে দিবেন, আমি এখন নেক্সট স্লাইডে যাব। আমি যেহেতু আপনাদেরকে বললাম যে এই কারা মানে এই ইন্ডিভিজুয়াল পিরিয়ড গুলো সম্পর্কে আমরা কথা বলছি, সেই ক্ষেত্রে এখন আমরা নেক্সট যে পিরিয়ডটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মিডল ইংলিশ। মিডল ইংলিশটা আমাদের জন্য একটু মনে রাখার দরকার আছে। সো বেসিক্যালি আমরা এখন মিডল ইংলিশে যাচ্ছি। এখন ওল্ড ইংলিশ কিন্তু শেষ, ওল্ড ইংলিশে কিন্তু এর বাইরে তেমন কিছু আসার নাই। তো আপনারা টেনশন করবেন না, এইভাবে একটা একটা করে পিরিয়ড শেষ হয়ে যাবে। সো এটা আপনারা জানেন যে অ্যাংলো স্যাক্সনরা চলে যাওয়ার পরে যখন ইংলিশটা শুরু হয়, ইংলিশে লিটারেচার লেখা শুরু হয় হাতে, রিটেন লিটারেচার। আগে কি হতো, মুখে যেমন গান গাইতো না বাউলরা এরকম, তো ওইরকম চারণ কবিরদের মতো গান গাইতো তারা, বাট এখন কি হয়, হাতে লেখাটা শুরু হয়। হাতে কিভাবে লেখা শুরু হয়, কার হাতে শুরু হয়, আমরা সেটা দেখবো। জন উইকলিফ, উইলিয়াম ল্যাংল্যান্ড, এরা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিগার্স। আপনারা এদেরকে দেখবেন না, অনেক ডিটেলসে হাবিজাবি করে লেখা আছে বিভিন্ন বইয়ে, মোটা মোটা বই, 600 পেজেরও নাকি ইংলিশ লিটারেচারের বই আমরা পাই, যেটা কোনো দরকার নাই। ওই বইগুলাতে এরকম অনেক বেশি কনফিউশন ওয়েতে লেখা আছে। সো জন উইকলিফ, উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গোয়ার, জফরি চসার, এরকম 4-5 জন। এদের মধ্যে থেকে জফরি চসার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা একটু তার নামটা ভালো করে মনে রাখবেন, এদের 4 জনের মধ্যে যদি আমি বলি। তো তারপরে জন উইকলিফ সম্পর্কে আমরা যেটা বললাম যে সে ট্রান্সলেট করেছেন বাইবেলটাকে, ঠিক আছে। সো মর্নিং স্টার বলা হতো, ইভিনিং স্টার অফ স্কলাস্টিসিজম বলা হতো, অনেক কিছু বলা হতো। তো উইলিয়াম ল্যাংল্যান্ড হচ্ছেন প্রথম লোক যিনি হচ্ছেন গিয়ে বিভিন্ন রেফারেন্স, প্রায় আপনারা মনে হয় কেউ একজন স্লাইডের মধ্যে দাগ দিচ্ছেন, প্লিজ রিফ্রেইন ফ্রম ডুইং দ্যাট। আমি আসলে পরে দেখা যাবে যে অন্য কেউ দেখতে পাচ্ছে না লেখাটা, যেহেতু লাইভ যাচ্ছে, অনেক স্টুডেন্টস আছেন যারা লাইভে দেখছেন, আপনারা প্লিজ এটা একটু করার থেকে বিরত থাকবেন, কারণ আমি রিয়েলি চাচ্ছি যে সবাই ক্লাসটা একটু এনজয় করুক এবং দেখতে পাক। সো ল্যাংল্যান্ড সম্পর্কে হচ্ছে গিয়ে তেমন কিছু না, সে অ্যালিগরিক্যাল পোয়েম লিখতেন, দ্যাট মিনস রূপক পোয়েম। একজন মানে একটা রূপকের আকারে বিভিন্ন জিনিস লিখতেন। সো আমরা যখন অ্যালিগরি পড়বো তখন আরো ডিটেলসে জানবো। আপনারা জাস্ট অ্যালিগরিক্যাল পোয়েম সম্পর্কে প্লাউম্যান, যেটা ল্যাংল্যান্ড এটার জন্যই ছিলেন, এটার রেফারেন্স হচ্ছে রবিন হুডের সম্পর্কে আমরা জানি সবাই, রবিন হুডের সাথে কিছুটা কানেক্টেড। আর জন গাওয়ার হচ্ছে গিয়ে মিডল ইংলিশের কনফেশনস অফ অ্যামান্টিউস, দ্য লাভার্স কনফেশন। আপনারা এত ডিটেলসে যাবেন না, জাস্ট লাভার্স কনফেশন, এটা আপনাদের মনে থাকার কথা, একজন প্রেমিকের কনফেশন আর কি। সো এটা মনে রাখলেই হবে।
তারপর আমরা জফরি চসার, একজন কেউ ডাক দিয়েছেন, এটা আর করবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, তাহলে অনেকে দেখতে পারে না। জফরি চসার আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই আমি ডিটেলস একটু বলছি। ইংলিশ পোয়েট ছিলেন, উনি কি ছিলেন না এটা হচ্ছে গিয়ে কথা। ইংলিশ পোয়েট ছিলেন, অ্যাস্ট্রোনমার ছিলেন, ডিপ্লোম্যাটও ছিলেন। সো বেসিক্যালি সবকিছুতে এসেছিলেন। সো তার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস। তো ক্যান্টারবেরি টেলস সম্পর্কে যদি বলতে হয়, কয়েকজন মিলে একসাথে যাচ্ছিলেন, 11 জন ছিলেন মনে হয়। তারা 11 জন যাচ্ছিলেন, আর যাওয়া আসার মধ্যে প্রত্যেকে একটা করে গল্প বলে। সেই গল্পগুলোকে একত্রে নিয়ে ক্যান্টারবেরি টেলস করা হয়, বাট ওটা আলটিমেটলি শেষ হয় না। আর ম্যাগনাম ওপাস একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস হচ্ছে গিয়ে কারো অনেক শ্রেষ্ঠ লেখাটা, যেটাকে সবচেয়ে বেশি ভালো বলা হয় বা শ্রেষ্ঠ বলা হয়, ওইটাই কাইন্ড অফ ম্যাগনাম ওপাস। বাংলায় যদি আমি আপনাদের এক্সপ্লেইন করতে চাই, সেক্ষেত্রে দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। রেনেসান্সের আগে দিয়ে সে লিখতেন, তাই রেনেসান্সের উপরেও, যেহেতু রেনেসান্স এই মিডল ইংলিশের পরে শুরু হচ্ছে, মিডল ইংলিশের এর কিছু ইফেক্ট বা কিছু প্রভাব কিন্তু তারপরে যারা লিখতেন তাদের উপরেই থাকবে। কারণ আমরা রাইটাররা যখন দেখি, একজন রাইটার আরেকজন রাইটার কি ফলো করে বা ইন্সপিরেশন নিয়ে লেখে, দ্যাট মিন্স অনুপ্রেরণা পায়, তো তাদের লেখা দেখে দেখে কিন্তু শিখে। সো এরকম দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রিও কাইন্ড অফ বলা হয় তাকে। সো তার টাইটেলের শেষ নাই, সো আমি টাইটেল আপনাদেরকে সিলেক্ট করে দিব। যে ইম্পর্টেন্ট দুইটা টাইটেল দেখতে পাচ্ছেন, ওই দুটোই হচ্ছে বোল্ড করা। এটাকে আমরা বেশি মনে রাখার চেষ্টা করবো, এত টাইটেল মনে রাখা সম্ভব না। তাও দেখা যায় টাইটেল এত করে দিন শেষে আসে একটা টাইটেল, তাও আবার একটা বিসিএস। এরপর হচ্ছে চসারের নোটেবল ওয়ার্কস দেখেন, ক্যান্টারবেরি টেল, দ্য বুক অফ ডাচেস, দ্য হাউস অফ ফেম। আপনাদের যদি কোনো কিছু মনে রাখতে হয় স্পেসিফিক্যালি, এই এন্টায়ার স্লাইড গুলো থেকে, এই ওল্ড এন্ড মিডল ইংলিশে আপনাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে চসার এবং বেউলফ, আর কিছু ক্ষেত্রে কিং আলফ্রেড সম্পর্কে একটু, এর বাইরে কিছু না। আপনারা জাস্ট ওগুলো দেখবেন, চোখে দেখলে পরে মনে থাকবে। তো দ্য ক্যান্টারবেরি টেলস, দ্য বুক অফ ডাচেস, দ্য হাউস অফ ফেম, দ্য লেজেন্ড অফ গুড উইমেন, Troilus and Cressidi, এটা না প্রোনাউন্সিয়েশন হচ্ছে ক্রেসিডি, ওকে। আর ট্রিটি অন দ্য অ্যাস্ট্রোবে লেভেল। তো এগুলো আপনাদের কঠিন লাগতে পারে, এত মনে রাখার দরকার নেই, আমার অনেক সময় ভুলে যাওয়া লাগে। তো আমরা এখন এরপরে কি করব, এটা বোঝার চেষ্টা করব যে ক্যান্টারবেরি টেলস সম্পর্কে একটু বুঝবো। আর দ্য নান প্রিস্ট টেল নামে আরেকটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা নিচে, কারসারটা দিয়ে দেখতে পাচ্ছেন, আমি বলছি। দ্য নান প্রিস্ট টেল হচ্ছে গিয়ে একটা ফেবল, দ্যাট মিনস আমরা যে বিভিন্ন গল্প থাকে না, যেখানে বিস্ট ফেবল বলতে পশু পাখি নিয়ে কথা থাকে, আমরা বিভিন্ন পড়েছিলাম না ছোটবেলায়, ইসপের গল্প। হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ নিসারউদ্দিন, আপনি তো অনেক ভালো আমি সাহায্য ইংলিশ করলেন। লিটারেচার স্টুডেন্ট। মাশাআল্লাহ, আমি কিভাবে পড়াচ্ছি আমাকে ইয়েস বলবেন ম্যাম। কিন্তু। আচ্ছা, কোথাও ভুল করলে ধরাই দিবেন। না ম্যাম, এটা কোনো কথা না, আমি চাই যে আমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না হলে ভালো এটা না। হচ্ছে অনেক মজা পাচ্ছি, আমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই ধরনের পড়ানো হতো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়ানো হতো। তাই না, ফার্স্ট ইয়ারের কথা মনে পড়ে গেল। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে আমরা কন্টিনিউ করি। তো আসসালামু আলাইকুম, আপনি একটু স্লো পড়াবেন, আপু একটু মানে দ্রুত হয়ে যাচ্ছে, একটু সামান্য একটু স্লো করলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমি আমি যেহেতু ইন্টারপ্রেটার হয়েছেই, জি এই স্লাইড গুলো সবগুলো বিষয় আলোচনা করা কঠিন হয়ে যাবে এবং সময় নষ্ট হবে। তাতে শুধুমাত্র যে ইম্পর্টেন্ট অংশটুকু এত ডিটেলস না বলে, যাদের স্লাইড তৈরি করেছেন ডিটেলস তথ্য দিয়ে, এটা ঠিক আছে, আমাদের স্লাইড গুলো এনরিচ থাকুক। সবাই তো আর এত প্রেশার নিবে না, আবার কেউ কেউ আছে সে সবই পড়তে চায়, অনেক সময় ব্যয় করবে। তো সেক্ষেত্রে যারা অনেক বেশি মানে যারা বইয়ের চেয়েও বেশি পড়তে চায়, তারা ওই ফুল স্লাইড করে নিবে, কিন্তু যেন এমন ভাবে বলবেন যে ছোট ছোট করে জাস্ট শুধুমাত্র ইম্পর্টেন্ট অংশটা, একটা দুইটা স্লাইড যেন সবাই ধরতে পারে আর কি। যেমন এই যে এখানে 6টা বইয়ের নাম আছে, তো 6টা বই কিন্তু আমার মনে হয় বইয়েও নাই। মেন যে আমাদের ইংলিশ বই, ইংলিশ যে বিসিএস এর গাইড বই, সেখানেও বোধহয় এতগুলো নাম নেই। সেক্ষেত্রে হয়তো 2টা 3টা বইয়ের নাম আপনি ইম্পর্টেন্ট অংশ নামগুলো বলে বাকিগুলো স্কিপ করে গেলেন, এভাবে বললে মানে ছাত্রদের ধরতে সুবিধা হবে আর কি, আমার মতামত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট জানার জন্য এই জিনিসগুলো দেয়া। আর আপনারা দেখবেন যে স্লাইডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস। এটা সম্পর্কে কিন্তু আমি আলাদা করে লিখেছি, বাকি কোনো বই সম্পর্কে কিন্তু এত ডিটেলসে দেয়া নেই, খেয়াল করে দেখবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট নোটেবল ওয়ার্ডস গুলো দেয়া আছে, খুব বেশি এই মনে রাখতে কষ্ট হলে দরকার নেই। বাট আসল জিনিসটা হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস আর দ্য নান প্রিস্ট টেল। সো এই দুইটা মনে রাখলেই হবে যে হ্যাঁ, নান প্রিস্ট সম্পর্কে লিখছে আর ক্যান্টারবেরি টেলস লিখছে।
তো এভাবে মনে রাখলেই হচ্ছে ইসপের গল্পের মতো, যেটা এভাবে মনে রাখলে আপনাদের জন্য ইজিয়ার হবে। তো 2-3টা ফেমাস কোটেশন, যেহেতু চসার ইম্পর্টেন্ট, তার তো 2-4টা কোটেশন হয়তো বা মনে রাখতে হতে পারে, সেই জিনিসগুলোই আমরা দেখছি। আমরা একটা কোটেশন সবসময় ইউজ করি না, চকচক করলেই শোনা হয় না, এটা কিন্তু অ্যাকচুয়ালি উনি লিখে গিয়েছিলেন, সেটাই বাংলায় আসছে। তো আপনি বুঝতে পারছেন যে কত ইনফ্লুয়েন্স আছে তার, শুধুমাত্র ইংলিশ লিটারেচার না, ওয়ার্ল্ড লিটারেচারের উপর। পেশেন্স ইজ কনকারিং ভার্চু, টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান, আমরা বলি ওয়েট ফর নান। সো ওইটাই চেঞ্জ হয় ওভার দ্য টাইম, ওই সেন্টেন্স গুলো চেঞ্জ হয়। আমরা তো এইসব ইডিয়মস এন্ড প্রভার্বস সবসময় ইউজ করি। তারপর আরো দেখতে পাচ্ছেন all but all thing which that shine as the gold। তো এটাই হচ্ছে গিয়ে আগে তখন শাইন লেখা হতো, সো বেসিক্যালি চকচক করলেই শোনা হয় না। forbid us something and that thing we desire, that means আমরা যদি কোনো কিছুকে না বলা হয়, আমরা দেখা যায় যে কোনো কিছু নিষিদ্ধ হলেই সেটার প্রতি বেশি মানুষের আকাঙ্ক্ষা জাগে। তো এই জিনিসগুলো কিন্তু চসারের লেখা। তো আপনাদের এটাই ছিল হলো গিয়ে ওল্ড ইংলিশ সম্পর্কে। তো বেসিক্যালি আমি আপনাদের বেশি ডিটেলসে যাইনি, যতটুকু দরকার সেগুলোই দিয়েছি। আপনারা এখান থেকে বোল্ড করা যে পার্টগুলো, সেই পার্টগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন চকচক করলে শোনা হয় না বাংলা দেয়া, এরপর আগের স্লাইডটাতে দেখেছেন যে ক্যান্টারবেরি টেলস সম্পর্কে লেখা, এগুলোই আপনারা পড়বেন। বাট কোনো কনফিউশন থাকলে ডেফিনেটলি গ্রুপে বা আমাকে মেসেজ পাঠাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিব যে কতটুকু পড়তে হবে। এই স্লাইডগুলো আপনাদের দেখতে দেওয়ার জন্য বোল্ড করে যে দেওয়া অংশগুলো, ওগুলো সবচেয়ে বেশি মনে রাখবেন। তো এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ডেফিনেটলি নিব। আমি স্ক্রিন শেয়ারটা অফ করতে চাচ্ছি। আমি এরপরে যাব রেনেসান্স পিরিয়ডে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে করবেন এখন, আর না হলে আমি 2 মিনিটের মধ্যে রেনেসান্স পিরিয়ডটা শুরু করব। ম্যাম আমাদের যারা এই ইংলিশ লিটারেচার যে পিরিয়ড গুলো পড়ছে ম্যাম, জি এগুলা তো আমরা তো চাইলে তো অন্য কোনো বই থেকেও পড়া যায়। বিশেষ করে পার্সোনালি আমরা যদি চাই অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, মফিজুর রহমানের বইটাও পড়তে জি, পারি। বইটা বেশ ভালো, ওনার লেখাটা বইটা বেশ ভালো। বাট আপনি যেভাবে চাচ্ছেন ওটা বেসিক্যালি যারা ইংলিশে পড়ছেন তাদের জন্য কাজে দিবে। ওখানে অনেক অ্যানাগ্রাম, অ্যানাপেস্ট অনেক কিছু আছে যেগুলোর অ্যান্সার আপনার আমরা অনেক টিচাররাও দেখি যে বলতে পারে না। সো এত একটা অ্যাডভান্স বই কি আমাদের উচিত হবে তাদেরকে সাজেস্ট করা, নাকি না ম্যাম, আপনাদেরকে এটা পার্সোনালি বলতেছি ম্যাম, যদি এটা পার্সোনালি? পার্সোনালি যদি হ্যাঁ, আমি আর পড়লে একটু এটার বাইরে তো আর পড়তে হবে না মেবি। না, এর বাইরে পড়তে হবে ভাইয়া, কারণ ওখানে কোনো গুছানো ভাবে, আমি আপনাদেরকে বই নিয়ে যেহেতু কথা হলো, গুছানো আকারে আপনি আমাকে বলেন যে এরকম কি গুছানো কোথাও দেয়া আছে যে এই কয়টা জিনিস পড়লেই হবে, এই কয়টা কোটেশন পড়লেই হবে? ওখানে তো অনেক ডিটেইলস দেয়া। এত ডিটেইলস পড়ার কি 15 মার্কের জন্য কোনো দরকার আছে? আপনি ইংলিশে পড়েছেন, আপনি পারবেন, বাট সবাই কিন্তু পারবে না। রাইটার ওয়াইজ কিন্তু কোনো সিলেকশন নাই যে 15টা রাইটার বা 10টা রাইটার আসবেই, এই ধরনের কিন্তু কিছু নাই। বাজারে যতগুলো বই আছে তাদের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব কম বই আছে যেটার মধ্যে ভুল নাই। প্রতিটা বইয়ে আমি কিছু না কিছু ভুল দেখি। আমি কিন্তু ইংলিশ পড়ানোর আগে অবশ্যই মার্কেটে যে বইগুলো আছে ওগুলো দেখলাম। সো আমরা বেসিক্যালি ভুল জিনিস না শিখি। আমি স্লাইড গুলো দিচ্ছি, এরপরও যদি আপনাদের কিছু এক্সট্রা দরকার পড়ে ওটা শীঘ্রই পেয়ে যাবেন। আর কোনো প্রশ্ন? আর আমার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। আপনি যে ক্লাসগুলি নিচ্ছেন, আমাদের তো স্লাইডটা দিয়ে দিবেন মিস, তাই না? জি 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 জি, ক্লাসের অবশ্যই পরে। অবশ্যই আর অবশ্যই আজকে পেয়ে যাবেন। এই যেটা হলো আমাদের কি এটা আপনি নিজেই যে প্রিপেয়ার করেছেন এই স্লাইড থেকে পড়াচ্ছেন, মানে আপনার এর পরে কি ম্যাম কোনো বই আবার ফলো করব, নাকি ম্যাম এই স্লাইডগুলি ফলো করলে এনাফ? ফর নাও আপনারা কোনো বই ফলো করবেন না। বইটা আমি কাউকে সাজেস্ট করব না, কারণ আমি এরর ফ্রি বা ভুল বা ছাড়া কোনো বই পাই নাই। আর দেখা যাচ্ছে অধিকাংশ বই 300 পেজের, 250-300 পেজের বই পড়ে কি আপনি যদি শিখতে পারেন, আমার তো মনে হয় না যে আপনার আমার ক্লাস করার দরকার আছে। আমার এক্স্যাক্টলি আমার কাজটা হবে আপনাদেরকে ততটুকু পড়ানো যেটুকু আপনাদের এক্সামে কাজে আসবে। সো বেসিক্যালি আমি একটা বইয়ের কাজ করছি, আমরা 3 জন ফ্রেন্ড মিলে। সো তারা হচ্ছে কি আমরা কাজ করছি অল্পর মধ্যে, একদম অল্প কিছু জিনিস দিয়ে আমরা বইটাকে সাজাবো, যে জিনিসগুলো একান্ত দরকার আমাদের এক্সামে ভালো করার জন্য। 300 পেজের বই পড়ে অ্যাকচুয়ালি দেখা যায় যে অধিকাংশ বই কপি পেস্ট করা। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। 3 জন স্পেসিফিক রাইটার আছে, হ্যাঁ, তাদের বইয়ে একই ভুল পাওয়া গেছে। সো কেউ কারোটা দেখে দেখে আমরা স্কুলে থাকতে লিখতাম না, তারপর ম্যাডাম দাঁড়া করতাম। আমার এরকম হয়েছিল ক্লাস করে থাকতে। একবার একজনকে দেখাইছি আমি যে ভুলটা করছি, বাকি 3 জনও সেম ভুলটা করছে, তারপর তার 4 জনকে দাঁড়া করে রাখছে। সো এরকম হয়েছে, কারোটা কেউ কপি পেস্ট করতেছে। সো আমরা কপি পেস্টে বিলিভ করি না। আমরা যা করব, আমাদের এডুকেশন আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমাদের টিচাররা যা শিখিয়েছেন সেখান থেকে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে লিখছি। তো বা আমি যে স্লাইড গুলো বানাচ্ছি এগুলো আমাদের নিজস্ব বানানো স্লাইড,
হয়তো দুই একটা স্লাইড থেকে আমরা ইন্সপিরেশন দেখতে পাই যে হ্যাঁ স্লাইড গুলো কিভাবে সাজানো, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমরা ওখান থেকে কপি পেস্ট করে আপনাদেরকে কিছু দিচ্ছি। আমার থ্যাংক ইউ মনে ম্যাম। হয় না চসার থেকে কেউ কপি পেস্ট করে অ্যাকচুয়ালি পাবে, এগুলো যারা না পড়ছে তারা পারবে না এটা মানে অ্যাকচুয়ালি প্রোভাইড করতে। ডিটেইলস জিনিসগুলো আমরা ডেফিনেটলি প্রিসাইজ ওয়েতে দিব, দ্যাট মিন্স যতটুকু দরকার, আমার দরকারের বাইরে এক ফোঁটাও কোনো কিছু ডিসকাস করব না। আমি এক ক্লাসে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ শেষ করলাম, আপনার বইয়ে দেখা যাবে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশের উপর আছে 50 পেজ 40 পেজ, কিভাবে পড়বেন? তখন তো স্লাইডও থাকবে। ম্যাম ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। থ্যাংক ইউ ম্যাম। আর কোনো প্রশ্ন? আচ্ছা, একজন বলেছেন যে ইম্পর্টেন্ট পার্ট গুলো মার্ক করে দিন। ভাইয়া আপনার স্লাইড গুলো একটু খেয়াল করে দেখবেন, বোল্ড করে দেওয়া আছে, দ্যাট মিন্স কালো করে দেওয়া আছে, বোল্ড করে বড় করে দেওয়া আছে ইম্পর্টেন্ট পার্ট গুলো। আর তারপরে যদি সমস্যা হয় আমি আলাদা করে একটা সেকশন করে দিব যে এই স্লাইডের এইটুকু ইম্পর্টেন্ট, দরকার হলে আরেকটা লিখে আমি আপনাদেরকে প্রোভাইড করবো যে এতটুকু আপনারা মনে রাখবেন, বা একটা খাতায় নিজের মতো করে ছোট ছোট করে লিখে রাখবেন, সামনে রাখবেন স্লাইড গুলো পড়ার সময়, জাস্ট ডেইলি স্লাইড গুলো একবার দুবার দেখে ফেলবেন, তাহলেই হবে। আচ্ছা, প্রতিটা পিরিয়ডের ইয়ার গুলো পড়াবে, কোন পিরিয়ডের ইয়ার পড়া লাগবে না প্লিজ, এই ইয়ারের চক্করে পড়বে না। এটা ইংলিশ লিটারেচারের রিলেটেড, এখানে বইয়ের নাম আসতে পারে, কিছু আসতে পারে, বাট ইয়ার আসবে না, কোনোভাবেই আসবে না। কখনো আমি দেখি নাই কোনো প্রশ্নে যে কোন বই কত সালে পাবলিশ হয়েছে এগুলো আসছে, কখনোই আসবে না। আরেকজন একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, করুন। নিহাল আবরার, আপনি কি? হ্যাঁ ম্যাডাম, এক মিনিট কিছু প্রশ্ন করতে পারি? জি জি অবশ্যই। আপনার স্লাইড গুলো কি আমাদের নোট করে নিতে হবে নাকি আপনি আমাদের নোট দিবেন? একটু আই এম সরি, একটু ইন্টারাপশন হচ্ছে, এক মিনিট, আর নেটটা একটু সমস্যা করছে, একটু থাকবেন স্যার। আপনি ইন দ্য মিন টাইম একটু টেক ওভার করবেন ইফ ইউ ওয়ান্ট। শহীদুল স্যার। হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমিও শুনতে জি পাচ্ছি। স্যার। কেউ সেমন্তি আপুর কথাটাও আমি শুনতে পেয়েছি একটু আগে, তিনি যেটা বলেছেন। তো প্রশ্নটা ছিল এমন যে এই শুধুমাত্র যে স্লাইডটি দিচ্ছেন সেটি প্রিন্ট করে পড়লে চলবে কিনা নাকি লিখতে হবে? তো এখন আমার মনে হয় না, যেহেতু উনি প্রিপেয়ার্ড স্লাইড দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের লেখাটা খুব জরুরি বলে আমার মনে হয় না। তবে সেক্ষেত্রে আপনারা খাতায় এটলিস্ট এই লাইনটা লিখে রাখতে পারেন যে এত তারিখ, মানে আজকের তারিখে যে ক্লাসটি হয়েছে সেখানে সেমন্তি আপু এই ক্লাসটি নিয়েছেন, এই টপিক ছিল, এতটি স্লাইডের একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তিনি আমাদেরকে দিয়েছেন। এটা যদি খাতায় লিখে রাখেন তাহলে কিন্তু আপনার পরে মনে পড়বে যে না, হ্যাঁ আজকের ক্লাসে এই স্লাইডটা দেওয়া ছিল, এটা থেকে আমাকে পড়ে নিতে হবে, এই আর কি। সেমন্তি আপুর মতামত কি? সবাইকে কি লিখতে হবে? থ্যাংক ইউ ক্লিয়ার করে দেওয়ার জন্য স্যার। জি স্যার। আচ্ছা, আমি সরি একটু ইন্টারাপশন হয়েছিল নেটে, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দিস। আচ্ছা, আরেকবার প্রশ্নটা আমি মিস করেছি স্যার, মনে হয় অ্যানসার দিয়ে দিয়েছেন, আমি কি কিছু বলতে হবে? হচ্ছে যে এই যে স্লাইডে যে লেখাগুলো আছে এগুলো কি তাদের খাতায় লিখতে হবে কিনা? না, আপনাদের খাতায় লিখতে হবে না, জাস্ট ইম্পর্টেন্ট যে রাইটার গুলো সম্পর্কে আছে ওটা জাস্ট ক্লাস 1 লিখে, যেটা স্যার বললেন ফলো করে, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট ডাউন করে রাখলেন, যেগুলো আপনার মনে রাখতে একটু কষ্ট হচ্ছে বা একটু বুঝতে সমস্যা হচ্ছে, নোট ডাউন করে রাখবেন। যেমন আপনি খাতায় আজকে লিখেন যে আজকের তারিখ লেখেন, ক্লাস নিয়েছেন কে লেখেন, টপিক লেখেন যে ওল্ড এন্ড মিডল পিরিয়ড। পরে আপনি যেমন যে অনেকগুলো রাইটারের নাম লিখেছে, আপনি শুধু এটা লেখেন যে সিডমনের একটা বই ছিল কাই ওলফ, এটা লিখে রাখেন। তারপর ভিনারেবল বিট, তার একটা আছে। প্রত্যেকের শুধু একটা করে বইয়ের নাম লিখে রাখেন, বাকিগুলো ডিটেলস পুরো স্লাইড লিখতে হবে না। এটা হচ্ছে আমার মতামত। হ্যাঁ, আপনি স্যার এখানে আমি একটু সামারাইজ করে দিই। আপনাদের আজকের খাতায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে বেউলফ, কিং আলফ্রেড সম্পর্কে একটু লেখা, আর সেন্ট বিড, এদের নামগুলো জাস্ট একটু লিখে রাখবেন, মনে রাখবেন, এটা ফলো করবেন। তার সাথে হচ্ছে কি চসার সম্পর্কে লিখবেন, ক্যান্টারবেরি টেলস সম্পর্কে নামটা লিখে রাখবেন, চসার হাইফেন তারপর ক্যান্টারবেরি টেলস, তারপরে দ্য নান প্রিস্টেড, দ্যাট মিন্স সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস। তারপর আপনাদের যে কোটেশন গুলো দিচ্ছে, আপনার কি মনে হয় এখানে দেখার পর যদি আপনার লিখতে হয়, লিখলেও মনে থাকে খাতায় লিখে, এখানে মাত্র 5টা কোটেশন আছে, ওই 5টা কোটেশন আপনি লিখে রাখতে পারেন। যেমন বাংলাটাও দেওয়া আছে, যেটা আপনাদের মনে রাখতে সহজ হবে, চকচক করলেই শোনা হয় না। যেমন আমরা এই জিনিসগুলো মনে রাখার বাংলাটা দেয়া এই জন্য যাতে আমরা ইজিলি মনে রাখতে পারি, যখন নিজের ভাষার সাথে মিলিয়ে পড়বো তখন আরো জিনিসটা ইজিয়ার হবে, এই জন্য। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট স্লাইড একটা প্রশ্ন ছিল। জি আপু, ওই যে আপনি বললেন যে
ওল্ড মিডল ইংলিশ, ওল্ড ইংলিশ এগুলোর সালগুলো মনে রাখতে হবে না? না, আচ্ছা ঠিক আছে। কোনোদিনও আসে নাই পরীক্ষায়। আমি আশা করি যে এই দশম থেকে এই পর্যন্ত 42 পর্যন্ত কখনোই আসে নাই। শুধু শুধু সাল মনে রেখে নিজেকে প্রেসার দেওয়ার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। আচ্ছা, ইয়ার গুলো পড়তে হবে না, এটাই হচ্ছে কথা। আর এটা হচ্ছে রোল 26 যে চৌধুরী ভাইয়া, তো উনি বলেছেন যে এত ইনফরমেশন জানতে হবে এই টপিকে না, এটা আপনাকে বোঝার জন্য দেয়া। এখান থেকে আমি বললাম চসার মনে রাখবেন, বিউলফ মনে রাখবেন, ভেনারেবল বিড আছেন একজন, সেন্ট বিড, এগুলো মনে রাখবেন। জাস্ট রাইটারদের নামটা একটু দেখে যাবেন, এটাই। এখান থেকে ডিটেইলসে পড়তে গেলে শুধু ক্যান্টারবেরি টেলস আর দ্য নান প্রিস্টেড এই দুটার নাম মনে রাখলে এনাফ, আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না। আমি আপনাদের বোঝার জন্য, বোঝানোর জন্য স্লাইডে ডিটেইলসটা দিয়েছি। দরকার হলে আমি সাইডে আমি যখন আপলোড দিব যে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইডের ব্র্যাকেট আমি লিখে দিব যে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, ঠিক আছে? জি আপু, এটা ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কনফিউশন ক্লিয়ার এখন আশা রাখি। এখন আমি তাহলে নেক্সট স্লাইডে যাই, আপনাদের যদি পারমিশন থাকে। জি আপু। প্রসিড। আমরা এখন আসবো রেনেসান্সের ব্যাপারে। রেনেসান্সের সবচেয়ে ইম্পর্টেন্ট কে? এলিজাবেথ। সো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কুইন এলিজাবেথ দ্য গ্রেট আছে। সো আমরা একটু এলিজাবেথ সম্পর্কে জানি। এলিজাবেথ কেন ইম্পর্টেন্ট আমি আপনাকে বলি। ওল্ড অ্যান্ড মিডল ইংলিশের পর রেনেসান্স বলতে আমরা জানি যে নবজাগরণ বোঝায়, রাইট? তো ইটালিতে এইটা এরকম একটা নবজাগরণ হচ্ছে। আমরা যেমন দেখি, একটু মনে রাখবেন জিনিসটা, একটু ডিফারেন্ট ওয়েতে বলতেছি, কেউ মাইন্ড করবেন না, আমি আগেই বলে রাখছি। আপনারা দেখেছেন না করোনা এখন সব দেশে ছড়িয়ে গেছে? সো এরকম কিছু ট্রেন্ড বের হয়, বা লেখার ক্ষেত্রেও কিছু ট্রেন্ড বের হয় যেটা এরকম সব দেশে ছড়িয়ে যায়। ইটালি থেকে ইংল্যান্ডেও চলে আসছিল, তখন ইউরোপে এরকম এটা খুব ইনফ্লুয়েন্স আসছিল, নবজাগরণ হয়েছে, যেখানে মানুষজন আবার নতুন ভাবে লেখা শুরু করছে। ওই আগে যারা লিখে গেছে ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, তাদের মতো করে এখন আর লিখবে না, তারা এখন নতুনত্ব আনবে, তারা মডার্ন হয়ে গেছে। তখন সেই আমলের মডার্ন, এখনকার মডার্ন। তো এটা হচ্ছে ঘটনা। তো এখন আমি বলি, এলিজাবেথ ছিলেন আনম্যারিড, সে কোনোভাবেই বিয়ে শাদী করেন নাই, এবং সে শক্ত হাতে একটা মহিলা 600 বছর আগে শাসন করেছেন, তাও আবার উইদাউট এনি ম্যান, মানে কিং ছাড়া। তার সাপোর্ট দেওয়ার মতো খুব মানুষ ছিল না, তো তাকে সরিয়ে অন্য কাউকে বসানোর অনেক চেষ্টা করা হয়। তো সেই আমলে তার সম্পর্কে অনেক বেশি গ্লোরিফাই করা হয়েছে। তো সে ক্যাথলিক ছিলেন না, সে ছিলেন প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে সমস্যা আছে। আপনারা মনে রাখবেন, ইংল্যান্ডে যারা এখন রাজত্ব করছেন এলিজাবেথের সময় থেকে শুরু হয়েছে, তার মধ্যে থেকে মনে রাখবেন যে ইংল্যান্ডে যারা শাসন করেন তারা হন হেড অফ দ্য চার্চ। দ্যাট মিনস ধর্মের সবচেয়ে হেড যে থাকেন, চার্চের হেড, সে থাকেন প্রোটেস্ট্যান্টের মধ্যে, যে কিং বা কুইন থাকেন সেই হন। তো এত বেশি ঝামেলা আমি যাব না। তো বেসিক্যালি সে ক্যাথলিকদেরকে পাত্তা দিতেন না, প্রোটেস্ট্যান্ট ছিলেন। তো প্রোটেস্ট্যান্টদের নিয়ে এই সময় বেশি লেখা হতো। আমরা এখন যাব যে রেনেসান্সের ক্ষেত্রে কয়টা ভাগ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ লিটারারি রেনেসান্স 4টা ডিভিশন আছে। তো এলিজাবেথান এজ, জেকোবিয়ান এজ, ক্যারোলাইন এজ, কমনওয়েলথ পিরিয়ড। আমি আগে লাল করে দিয়েছিলাম না যে এলিজাবেথ আর জেকোবিয়ান এজ সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আপনারা বেশি জোর দিবেন এলিজাবেথ এবং জেকোবিয়ান এজে, এই জায়গাটাতে একটু পড়তে হবে। তারপরে আমার যে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড গুলোতে আমি এডিট করে লিখে দিব মোস্ট ইম্পর্টেন্ট, একটু আপনারা বেশি মনে রাখবেন। তো এই পিরিয়ডটাতে সবচেয়ে বেশি প্লে লেখা হতো। কি হতো? ড্রামা বা প্লে, নাটক। তারপরে আমরা নাটক যেহেতু অনেক বেশি, এবং আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এত কঠিন টপিকে যাব না। তো আপনারা জানেন যে আমি ফ্রি ক্লাসে বা ওপেন ক্লাসে যখন সবাই ছিল আমাদের শুরুর দিককার ক্লাস করতে, শেক্সপিয়ার সাহেবকে নিয়ে অনেক কথা বলেছি। তো শেক্সপিয়ার সাহেব ছিলেন এই এলিজাবেথান এজের একজন পোয়েট, এবং তাকে বলা হয় সবচেয়ে বেশি ফেমাস পোয়েট, যে রিপ্রেজেন্ট করে এই এলিজাবেথান এরাকে। তো এলিজাবেথকে নিয়ে ওই সময় আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র ইংল্যান্ড না, লিটারেচার না, ইংল্যান্ডের এক্সপ্যানশন হচ্ছে, তারা অনেক দেশকে দখল করছেন। তারপরে হচ্ছে তাদের ইকোনমি অনেক ভালো ছিল। দেন দে ফ্লারিশড ইন এভরি সেক্টর। দ্যাটস ওয়াই কুইন এলিজাবেথ ইজ কনসিডার্ড দ্য গ্রেট, দ্য গোল্ডেন এজ। তো সব কিছুতে যখন একটা মানুষ এত বেশি স্ট্রং করে দিয়ে যাবে একটা দেশকে নেতৃত্ব দিয়ে,
তাকে তো বেশি গ্লোরিফাই করা হবেই। So, অনেক কথা বলে ফেললাম, এখন ডিরেক্ট চলে যাই পয়েন্টসে। সবচেয়ে ইম্পর্টেন্ট পোয়েটস যারা এলিজাবেথ পিরিয়ডের 7 জনের নাম দেয়া আছে, এখান থেকে প্রত্যেককে আপনাদের অল্প অল্প করে পড়তে হবে। শেক্সপিয়ার সাহেব আর মার্লো সাহেব সম্পর্কে একটু বেশি জানতে হবে। আই এম রিয়েলি সরি, তারা এত বেশি ইম্পর্টেন্ট, কি করবো বলেন, শর্ট করে দিছি, বাট অন্যদের থেকে একটু বেশি পড়তে হবে। সো এডমান্ড স্পেন্সার, ফিলিপ সিডনি, থমাস কেট, ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, বেন জনসন। সো আমরা আজকে কথা বলবো, এত নাটক নিয়ে কথা বলবো না, আমরা আজকে কথা বলবো পোয়েট্রি নিয়ে, যেটা নিয়ে আমি আপনাদের সাথে আগে কখনো কথা বলিনি। আজকে পোয়েট্রি গুলো একটু মজার আছে, আর আপনারা যারা একটু রিলিজিয়াস মাইন্ডেড, আই এম রিয়েলি সরি, পোয়েট্রি যেহেতু ইংলিশটা লিখছে একটু অন্যরকম কথাবার্তা থাকতে পারে। আচ্ছা, এলিজাবেথান এজের সময় আমরা একটু দেখি কি ছিল। স্যার থমাস হোয়াইট, এই যে হলুদ করে দেয়া এই জায়গাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর হেনরি হাওয়ার্ড, তারা ছিলেন সবচেয়ে লিরিক্যাল পোয়েট্রি লিখতেন। দ্যাট মিনস ছন্দ দিয়ে যে পোয়েট্রি লেখা না, ওইটা তারা স্টার্ট করেন। তাদেরকে কি বলা হয়? ফাদার্স অফ ইংলিশ সনেট। এই জিনিসটা একটু মনে রাখবেন আপনারা, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু পোয়েট্রি নিয়ে আমি কথা বলবো। তো তারা আগের ধারা থেকে, পোয়েট্রি লেখার ধারা থেকে বের হয়ে এসে নতুন ভাবে শুরু করলেন লেখা। তো স্যার, আপনাদের আরো একটা জিনিস বলি, অপশন যদি থাকতে পারে স্যার থমাস হোয়াইট বা হেনরি হাওয়ার্ড, যে থাকবে তাকে বৃত্ত ভরাট করবেন। আর যদি দুইজন থাকে সেক্ষেত্রে আমি বলবো এটা অ্যান্সার করবেন না, দুইটা অপশনে দুজনকে দেয় যদি। আর শুধু যদি স্যার থমাস হোয়াইট থাকে, সবসময় স্যার থমাস হোয়াইট হবে। সো যদি কনফিউশন থাকে, আমি আপনারা কোয়েশ্চেনটা রেখে দেন, আমি আবার কোয়েশ্চেনে ফেরত আসবো, অ্যান্সার করব। আচ্ছা, এরপরে হচ্ছে পোয়েট্রি নিয়ে যেহেতু কথা বলবো, তখন কি লেখা হতো? 14 লাইনের কবিতাকে কি বলা হয়? সনেট। আমরা জানি, ছোটবেলা থেকে পড়ছি। তো সনেট শুরু হয়েছে যে ইটালিতে, যেমন আমি বললাম যে একটা রেনেসা হলো, নবজাগরণ হলো, তো ওখান থেকে শুরু হলো সনেট। সনেট কে লিখতেন? পেট্রার্ক, পেট্রার্কিয়ান সনেট। সো পেট্রার্ককে ফলো করে অনেকে লিখতেন, শুরু করলেন স্যার থমাস হোয়াইট আর হেনরি হাওয়ার্ড। আস্তে আস্তে ওটাকে কি করলেন, ইংলিশে একটা প্রচলন চলে আসলো, সবাই লেখা শুরু করলো। তখন শেক্সপিয়ার সাহেব লিখলেন কয়টা কবিতা? চিন্তা করেন, একটা লোক কত কবিতা লিখছে, 154টা। এখন আপনি যদি চিন্তা করেন একলা পড়তে যান, 154টা কবিতা পড়া কি সম্ভব? আমি তো পড়ি না, কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই এক্সামের জন্য সম্ভব না, কেউ যদি পিএইচডি করতে চায়, দ্যাট ইজ পসিবল, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। এখন আমরা কথা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এই স্লাইডগুলো ইম্পর্টেন্ট, আমি আলাদা আলাদা করে মার্ক করে দিব। One of the best lyrical poets of Elizabethan era কে? এডমান্ড স্পেন্সার। স্পেন্সার আবার কি করেন, নিজের মতো করে সনেট লেখা শুরু করলেন, এজন্য তাকে বলা হয়, তার লেখাকে বলা হয় স্পেন্সারিয়ান সনেট। তো আপনারা মনে রাখবেন, স্পেন্সার একটা নতুন সনেট লেখেন, সেটা হচ্ছে কি স্পেন্সারিয়ান সনেট। এখন সে কি লিখছে? দ্য শেপার্ডস ক্যালেন্ডার, দেখেন মার্ক করা তার বইগুলোর নাম। তারপর কি লং পোয়েম লেখেন, একটা গ্রেটেস্ট ওয়ার্ক, সবচেয়ে ফেমাস ওয়ার্ক যেটা, দ্য ফেইরি কুইন। কি ফেইরি কুইন? ফেইরি কুইনটা কে থাকে? ফেইরি কুইনের ক্যারেক্টারটা থাকে হলো কি রানী এলিজাবেথ, যে সে কুইন ছিল তাকে নিয়ে লিখছে। এই কুইনের এত ভালো কোয়ালিটি নাই, এটা 12টা পার্ট আছে মেনলি, ওখানে হিরোইক কথাবার্তা বেশি বলা হয়, রাইট? সো ওখানে প্রত্যেকটা ভাগে একটা একটা করে হিরোকে নিয়ে অনেক কথা বলা হয়। সো এত কিছু জানার দরকার নেই, আমাদের জাস্ট মনে রাখতে হবে। তারপরে লাস্টে যেটা হচ্ছে এপিথ্যালামিয়ান, প্রোথ্যালামিয়ান, অ্যামোরেটি। ওকে, সো এই 3-4টা জিনিস মনে রাখতে হবে, শেপার্ডস ক্যালেন্ডার, ফেইরি কুইন, সব ইম্পর্টেন্ট। এরপরে এপিথ্যালামিয়ান, প্রোথ্যালামিয়ান, অ্যামোরেটি। স্যার ফিলিপ সিডনি, ফিলিপ সিডনির হচ্ছে অ্যাপোস্ট্রোফিল এন্ড স্টেলা, ইম্পর্টেন্ট, ইংলিশ সনেট লিখছেন। আর একটা হচ্ছে ওনার একটা ক্রিটিসিজম আছে, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এইটুকুই ইম্পর্টেন্ট, এখান থেকে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। সো আপনারা যেটা ভাবছিলেন যে ওইখানে মনে হয় আপু বেশি বলছে, এখানে মনে হয় বেশি পড়তে হবে, ওই সম্পর্কে একটু জানতে হবে, না হলে এখানে বোঝানোটা একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমি এখানে আপনাদেরকে আরো প্রিসাইজলি, মানে শর্ট ওয়েতে যেভাবে দরকার সেভাবে দেয়া, জাস্ট বইগুলোর নামগুলো মনে রাখবেন, স্লাইডের সাথে নিজেদের মতো একটা খাতা করে রাখবেন, খাতায় প্রত্যেকটা রাইটার সম্পর্কে রাইটার লিখবেন আর তাদের ইম্পর্টেন্ট বইগুলোর নাম, দ্যাটস ইট। আপাতত এর বাইরে কিছু করার দরকার নেই, আস্তে আস্তে আরো আমরা প্রোভাইড করবো, আর কোটেশনস গুলো আলাদা ভাবে পাবেনি, সমস্যা নেই। এই হচ্ছে গিয়ে এদের সম্পর্কে বললাম। এখন আমি যে পোয়েট্রি নিয়ে কথা বলছিলাম, সেই পোয়েট্রি সম্পর্কে একটু বলবো। স্যার, তার আগে একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি আছেন? শহীদুল স্যার। হ্যাঁ আছি আমি, বলুন। স্যার, এখনকার পোয়েট্রি দুইটা একটু সেনসিটিভ টপিকের, একটু প্রেম ভালোবাসা সম্পর্কিত। আমাদের জীবনের প্রাণ, যেখানে প্রেম নেই, সেখানে জীবন নেই।
জি স্যার। জড়বস্তু আর মানুষের মধ্যে প্রধান পার্থক্য কি জানেন? ওই ক্ষুধা তৃষ্ণা এগুলো না, সবচেয়ে বড় পার্থক্যই হচ্ছে প্রেম বা মনের আবেদন, মনের টান। সাহিত্য মানে হচ্ছে প্রেম থাকবেই, এটা এখানে কিছু বলার নেই। শুধু প্রেম না, আরো অনেক কিছু থাকবে, বাংলায় বললে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। একটা এডিশনাল ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে দু একজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা আরেকটু স্লো পড়ালে হয়তো আমাদের নোট করতে সুবিধা হতো। তা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, অ্যাকচুয়ালি নোট করাটা খুব বেশি জরুরি নয়, কারণ আপনাদেরকে পাওয়ার পয়েন্টের স্লাইড গুলো দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আপনারা দেখে স্লাইড গুলো দেখে নিজেরা সময় নিয়ে নোট করতে পারবেন। আর যদি বলেন যে না আমার পরেও সময় হবে না, আমি এর বাইরে আর, পড়ার সময় ম্যানেজ করতে পারবো না, আমি হয়তো চাকরি করি বা অন্য পড়া আছে, সেক্ষেত্রে আপনি শুধু নোট থেকে শুধু কবির নামটা লিখে রাখেন। যেমন এই আর এইটুকুই দরকার আসলে, আর কিছু দরকার নেই। আলফ্রেড দ্য গ্রেটের যে একটা স্লাইড ছিল, সেখানে শুধু আপনি এটুকু বলেন আলফ্রেড দ্য গ্রেট, তার আরেকটা নাম আছে কি, ফাদার অফ প্রোজ না কি যেন, অনেক কিছু আছে স্যার ওখানে, ও তো বেশি ইম্পর্টেন্ট না। একটা আর নাম কি লিখে লেখা রাখবেন। আছে? হ্যাঁ। এবার ওই যে কাইনিউলফ থেকে লিখে রাখবেন, তার বইয়ের নাম হচ্ছে ভিনারেবল বিড না কি যেন, সরি ভিনারেবল বিড আলাদা একজন লোক হিস্ট্রি লিখেছেন প্রথম। বলছি। তো আর এই লেকচার শুনে অনেকের কাছে মনে হতে পারে খুব কঠিন, আসলে বিষয়টা একটু কঠিনই। সত্যি কথা আমি বলছি, আপনারা প্রথম ক্লাস দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন যে এত কঠিন বিসিএস এর পড়া, আসলে তা না। লিটারেচার টপিকটা আসলেই কঠিন, কারণ এই নামগুলো মনে রাখা, এটা আমি যে পাশ করেছি, আমি একটু আমার কথাটা একটু কনফেস করি, আমার নিজের একটা আছে না যে কনফেশন অফ দ্য আফিমিটার, একটা বই আছে না কার জন্য, একটু আগে ছিল দ্য লাভার্স কনফেশন, সো এরকম থাকে কিছু কনফেশন সব জায়গায় আছে। কনফেস শব্দের অর্থ হচ্ছে স্বীকারোক্তি আর কি, নিজের স্বীকারোক্তি। আমি একটা স্বীকারোক্তি দেই, আমি বিসিএস প্রিলিমিনারি সময় ইংলিশ লিটারেচারটাকে বাদ দিয়ে পড়েছিলাম, মানে আমার নাম্বার লাগবে না, আমি ভয় পেয়েছি। কি করেছিলাম জানেন, শুধুমাত্র ওই কয়েকটা কবির নাম মুখস্থ করেছিলাম, হয়তো 10-12টা, আর তাদের 3-4টা করে বইয়ের নাম শিখেছিলাম। কোনো ক্যারেক্টারের নাম শিখিনি, কোনো কোটেশন শিখিনি, আরো লিটারারি টার্ম গুলো শিখেছিলাম। টার্ম টার্ম বুঝতে পেরেছেন কিনা, এপিক মানে কি, তারপর সলিলোকি মানে কি, এগুলো আর কি শিখেছিলাম। এতেই আমি মনে হয় 15-র মধ্যে 4-5 পেয়েছিলাম 35তমতে, কিন্তু এই 41তমতে 1-2 পেতাম না, যে টাইপের কোশ্চেন এসেছে। কিন্তু এটা তো আমার অন্যদিকে স্ট্রং আছে বলে আমি ম্যাথে, সায়েন্সে, ওগুলোর মধ্যে 60-এর মধ্যে আমি 4টা সাবজেক্ট, 55টা সাবজেক্টই পেয়েছি। সেটা তো আর আপনি পাবেন না, আপনাকে তো ইংলিশেও নাম্বার ক্যারি করতে হবে। যেখানে আমাদের পাস মার্ক হচ্ছে 50%, মানে 15 সাহিত্যের 15-র মধ্যে আপনাকে 7-8 মিনিমাম পেতেই হবে। এই জন্য আপনাদেরকে একটু পড়তে হবে, আমার চেয়ে একটু বেশি পড়তে হবে আর কি। তো সেই জন্য আপনারা এত যে কঠিন মনে করছেন, এত কঠিন মনে হবে না। ফার্স্ট টাইম শুনে নামগুলো কঠিন মনে হতে পারে, নামগুলো আসলেই কঠিন, কিন্তু নামগুলো কঠিন হলেও পড়া কিন্তু কম, এটা মনে রাখবেন। বাংলা সাহিত্যের চেয়ে ইংলিশ সাহিত্যের পড়া 4 ভাগের 1 ভাগও হবে না। এই জন্য নাম কঠিন, আপনি দীর্ঘ সময় নিয়ে মুখস্থ করেন। বাংলা হয়তো আপনি 1 ঘন্টা পরে আপনি 20টা কাব্যগ্রন্থের নাম মুখস্থ করে ফেলতে পারবেন। ইংলিশ লিটারেচার হয়তো আপনি 7টা বা 8টা নাম মুখস্থ করলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সুতরাং হোপলেস অর কিছু নেই, আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন, একটু সেলফ স্টাডি করবেন, নিজে 5-6 ঘন্টা পড়বেন বাসায়, তাইলেই হবে। ধন্যবাদ। সমুদ্র ক্যারি করেন। স্যারের কথার সাথে আমি একটা জিনিস একটু অ্যাড করবো এখানে, সেটা হচ্ছে স্যারের সময় কিন্তু 35তম বিসিএস এ স্যার ছিলেন, তখন কিন্তু 4 লাখ পরীক্ষার্থী 5 লাখ ছিল। তো একটা নাম্বার এখন আপনাকে অনেক আগায় রাখবে সবার থেকে। এটা হচ্ছে একটা মানে যেটা আমাদের নিজস্ব উপলব্ধি করা উচিত, যে আমরা এখন যেটা সহজে পারবো, যেটা সহজে আয়ত্ত করতে পারবো। আপনার ডেফিনেটলি কনস্টিটিউশন অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে সহজ লাগে, জেনারেল নলেজ পার্ট লাগে, এত ভাস্ট একটা এরিয়া। তো ওখানে যদি গাইডেন্স নিয়ে আপনি পড়তে পারেন, ওখানে 50 মার্ক থাকে, এখানে কি 15 মার্কের জন্য অল্প একটু কষ্ট করতে পারবেন না? অবশ্যই পারবেন। জাস্ট বিশ্বাস রাখেন নিজের উপর, বাকিটা আমরা সবাই গাইড করে দিব। আপনাদেরকে যে ছোট ছোট করে সাইট গুলো দিচ্ছি, এলিজাবেথন এজ থেকে শুরু হলো, কারণ এখানে অনেক ভাস্ট জিনিস আছে, বাট আমি ছোট করে নিয়ে আসছি, যেটাতে আপনাদের যতটুকু দরকার সেইটুকু মনে রাখবেন। বেশি কোটেশনস আমি এখন দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ একবারে যদি সব পড়তে যান, সব মনে থাকবে না, সব মনে থাকবেও না, সব ধরতেও পারবেন না। একদিনে লিটারেচারের ক্লাস একদিনও অনেকে শেষ করে দিতে পারে 4 ঘন্টা 5 ঘন্টায়, বাট আমি ওইভাবে পড়াবো না। আমি হচ্ছে আপনারা বুঝে পড়েন, যেটাতে আপনাদের সহজে মনে থাকবে। আর যদি ম্যাথের জন্য, বিজ্ঞানের জন্য আমরা কষ্ট করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে লিটারেচার পার্ট তো খুবই সহজ। আমার কাছে বাংলা লিটারেচার অনেক বেশি কঠিন মনে হয় বাংলা লিটারেচার মনে রাখার ক্ষেত্রে, কারণ এত 11 জন থাকলেও 11 জনে কিন্তু শেষ হয় না। 20 জন 25 জন 30 জনও চলে আসে, আপনাদের পড়তে হয়, এর থেকে বেশি পড়তে হয়। সো
সেক্ষেত্রে একটু কষ্ট করতেই পারবো। আরেকজন বলেছেন যে প্রতিটা পিরিয়ডের গুলো পড়তে হবে, পড়া লাগবে। প্রতিটা পিরিয়ডের আপু সব বা ভাইয়া সব পড়তে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলবো সেগুলো থেকে পড়তে হবে। আচ্ছা বই না, আচ্ছা আরেকজন বলছেন মিডল ইংলিশ কত থেকে কত ছিল? 1066 থেকে 1500 পর্যন্ত মিডল এজ ছিল, বাট এই সালগুলো মনে রাখার কোনো দরকার নেই। যথেষ্ট সাল আপনাদের জেনারেলে পড়তে হবে, ওগুলো মনে রাখেন, ওগুলো যদি মনে রাখতে পারেন। এই ইংলিশ লিটারেচারের সাল মুখস্থ করে মাথা খারাপ করার কোনো দরকার নেই, 12 সাল আসে নাই, রেয়ারলি আসছে। আচ্ছা আপু, আমি একটু কথা বলতে চাই। জি আমাদের ক্লাসটা, আমাদের যে প্রিপারেশন ক্লাস ছিল বা ফ্রি ক্লাস ছিল, তার চেয়ে অনেক ভালো হচ্ছে। স্লাইডের কোয়ালিটিও দেখলাম যে আশার মধ্যে বইয়ের মধ্যে অনেক কাজ করেছেন, কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে, ক্লাসও ইমপ্রুভ হয়েছে। আমরা কি একটু বিরতি নেবো কিনা? একজন দুজন বলেছিলেন ক্লাসের আগে যে একটু নামাজের জন্য 15 মিনিট বিরতি দেওয়া যায় কিনা। বিরতি দিলে মনে হয় আপনার একটু রেস্ট হতো, ছাত্রদের একটু রেস্ট হতো। অনেকে যদি খাওয়া দাওয়া করে নিতে চায় 15 মিনিট বিরতি, সেটাও করে নিতে পারবে 10 মিনিটের মধ্যে। তা আমরা 15 মিনিট বিরতি দিব নাকি একটা না 10টা 15 20 এর মধ্যে শেষ করে দিব? আপনার কোর্স স্লাইড কতটুকু হয়েছে, মানে আপনি কি অর্ধেক পার আমার করেছেন? লাস্ট 2টা পোয়েম বাকি আছে, এরপরে নামাজে যান, সমস্যা নাই। একবার এই পোয়েম গুলো শুনে নামাজে আল্লাহর কাছে মাফ চাই নিন, যদি আপনি যদি এমন যদি মনে হয় অসুবিধা শেষ করে দিতে পারবেন, তাহলে আমার মনে আমার হয় 10 মিনিট লাগবে স্যার, 5 মিনিটের তাই, মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আর বিরতি না দিই, আমরা শেষ করে দিই, এটাই ভালো। তাহলে তো তো আপনি আরো, আমি আমি তো ভেবেছি অনেক বুঝি স্লাইড, অনেক বুঝি পড়া। একদমই না, আজকে প্রথম ক্লাসে আমি একটু নতুন জিনিস নিয়ে আসলাম, যেহেতু প্লে নিয়ে অনেক কথা বলে ফেলছি। আই থিংক যে জিনিসগুলো বইয়ে কোথাও নাই সেটা হচ্ছে গিয়ে স্যার উইলিয়াম শেক্সপিয়ারের সনেট গুলো সম্পর্কে। 154টা সনেট, এখান থেকে কিন্তু 2টা সনেট আছে অনেক ইম্পর্টেন্ট। সো ওই 2টা সনেটকে আমি খুঁজে বের করলাম, কোথাও নাই স্যার, কোনো বইয়ে আমি পাইলাম না যে হয়তো নাম মেনশন করা আছে, বাস মোস্ট ইম্পর্টেন্ট কোনো কিছুই দেয়া নাই। একটু অশ্লীল কবিতা, বাট আপনাদের মজা লাগবে আই থিংক। আর কারো যদি গার্লফ্রেন্ড থেকে থাকে, ইজিলি এখান থেকে 2-4টা লাইন পাঠাই দিবে। মেটাফিজিক্যাল পোয়েট্রি যখন পড়তে যাই আমাদের অনেক সমস্যা হতো এই ধরনের। আমি খুব মিস করছি যে কেন যে ভাইয়া শুনতে পাচ্ছি না, একটু বলবেন? আমি বললাম যে আমি খুব মিস করছি যে কেন যে বিসিএস এর হওয়ার আগে বা বিয়ের আগে এই ধরনের ক্লাসগুলো পেলাম না। এখন তো এইসব আমার কাছে খুবই সস্তা মনে হয় বা সামান্য মনে হয়, কিন্তু একটা বয়স ছিল যখন খুব তরুণ ছিলাম, কিশোর ছিলাম, তখন তো এই বিষয়গুলো খুব এনজয় করতাম আর কি। নওশাদ ভাই, ভাই, ক্লাস কি এখন বিরতি নাকি আপু আরো মানে ক্লাস নিবে না? না ক্লাস নিবে, ক্লাস উনি একটানা শেষ করে দিবেন, ওনার মানে 10টার মধ্যে শেষ হয়ে যাবে। ক্লাস বুঝছি লম্বা হবে। ক্লাসে তাহলে বিরতি থাকলো না? না ঠিক আছে। আজকে বিরতি দিচ্ছে না কারণ আজকে শুরুই করেছি দেরিতে, মানে 8:30টার দিকে বোধহয় উনি ক্লাস নেওয়া শুরু করেছেন। তো নেক্সট আমরা ক্লাসের টাইম সম্পর্কে আরেকটু আলোচনা করব, গ্রুপে একটু গ্রুপ চ্যাটে একটু আলোচনা করে টাইম এবং বিরতি নেওয়া যায় কখন, এটা একটু আলোচনা করব। নওশাদ ভাই, জি, এই লাইভে কি 3টা গ্রুপে আছে নাকি শুধু অ্যানালিটিক্যাল গ্রুপে চলতেছে? লাইভে শুধু অ্যানালিটিক্যাল আছে, অন্যগুলোতে আমি কপি করে দিয়েছি লিংক, সমস্যা নেই, ভুলে গেছিলাম, সরি। অন্যগুলো দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে, তাহলে আমি একটু শুরু করি, কবিতা জি। দুইটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। সো সেটা হচ্ছে, আগে বলে রাখছি যদি আপনাদের কারো অফেন্সিভ লাগে বা খারাপ লাগে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট এটা শেক্সপিয়ার সাহেব লিখে গেছেন। সো এই সনেটের নাম হচ্ছে সনেট 18। 154টা কবিতা থেকে আমি 2টা নিয়েছি হ্যান্ড পিক করা, যেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে ইংলিশ লিটারেচারে পড়ানো হয় বা বিভিন্ন জায়গায় অনেকে রেফারেন্স আনে। সো কাইন্ড অফ শেক্সপিয়ার যে ধরনের লেখা লিখতেন, এই 2টা কবিতা তাকে রিপ্রেজেন্ট করে। সো এটার নাম হচ্ছে গিয়ে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার দি মানে তোমাকে। আপনারা মনে রাখবেন গরমের দিন বাংলাদেশের গরম আর ইউকের গরম কিন্তু সেম না। ওখানে 40 ডিগ্রি হয় না, ওখানে 10 ডিগ্রি হয়। তখন একটু ভালো লাগে মানুষের, বরফের দেশ তো। সো সে তার যে আপনারা মনে রাখবেন প্রত্যেকে একটা মানে প্রত্যেক রাইটারই একজনকে চিন্তা করে লিখেন। হতে পারে সেটা কুইন এলিজাবেথ, হতে পারে যে কাউকে নিয়ে লেখা, তারও তো ওয়াইফ ছিল, তাকে নিয়েও লিখতে পারেন। আমরা জানি না কাকে নিয়ে লেখা হয়েছে। তো সে বলছে যে সে কম্পেয়ার করবে কিনা সামার মানে একটা সামার ডে এর সাথে, মানে ওখানকার সামার তো সহনীয় সামার, 40 ডিগ্রি 45 ডিগ্রি না আমাদের মতো, তাহলে আর এই কবিতা লিখতো না সে। যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, সে বলছিল যে তার আর্ট মানে দাও আর্ট মানে তার সৌন্দর্য আরো সুন্দর এবং টেম্পারমেন্ট। ঠান্ডা কোনো মানুষকে ঠান্ডা না, মানে মরা মানুষ তো মানে মানুষের মতো না, লাইভলি অনেক। তার হচ্ছে গিয়ে মে মাসটা তাদের ওখানে সামার।
সো ডার্লিং বার্ডস মানে ডার্লিং বার্ডস হচ্ছে গিয়ে এখানে ফুল ফোটে না, ছোট ছোট বার্ডস মানে কলি, কলি ফোটার মতো তার সৌন্দর্য। তো এভাবে তারা বললো sometime too hot the eye of the heaven shines, that means এতই সৌন্দর্য তার যে তার চোখ ঝলসে যায়, হেভেনের যে সৌন্দর্য তাকেও ফেড করে ফেলে, দ্যাট মিনস মানে আমরা বেহেশতের সৌন্দর্যের সাথে কম্পেয়ার করতে পারি, তাকেও ছাড়িয়ে যায়। সো আর গোল্ড কমপ্লেকশন, সো গোল্ড কমপ্লেকশন বলতে হচ্ছে কি গায়ের রংটা সোনালী, যেটা মানে একদম রোদে চকচক করে একটা মানুষের উজ্জ্বল বোঝায়। সো এগুলো হচ্ছে সে কম্পেয়ার করতেছে। আর লাস্টের একটা ইম্পর্টেন্ট হচ্ছে দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, এর আগে একটা লাইন হচ্ছে বাই chance or nature changing course untrimmed, নেচার কি হয় আমরা আস্তে আস্তে ঋতু বদলায় না, সময় বদলায় না, বাট তার যে মিস্ট্রেস যাকে নিয়ে সে কথা বলতেছে বা যাকে নিয়ে সে পোয়েমটা লিখছে তার সামার বা তার সৌন্দর্য কখনো যাবে না, তার সামার সবসময় থাকবে ইটারনাল সামার, দ্যাট মিনস সবসময় সামার। তো এটা হচ্ছে গিয়ে সনেট 18 সম্পর্কে লেখা। তো এর পরের সনেটটাতে যাই, ওইটা হচ্ছে গিয়ে আরেকটু বেশি ইলাবোরেটলি লেখা। তো আপনাদেরকে আমি বলেছিলাম না যে পেট্রার্কের নামটা ইটালিতে সনেট শুরু হয়, তো সে পেট্রার্ককে খুব বেশি পছন্দ করতো না শেক্সপিয়ার সাহেব। একজন মনে হয় আনমিউট করেছেন, ভাইয়া একটু মিউট করবেন। তো স্যার কেউ মনে হয় আনমিউট করেছে, আচ্ছা। সো my mistress's eyes are nothing like the sun, that means হচ্ছে গিয়ে মিস্ট্রেস, স্যার মিউট করতে হবে। তো এখানে হচ্ছে গিয়ে my mistress's eyes are nothing like the sun, that means এখানে ওই যে আগে একজনকে নিয়ে লিখতো না অসম্ভব সুন্দর, অনেক ভালো, পেট্রার্ক এই ধরনের কথাই লিখতো যে হ্যাঁ সে হবে কি সাদা হবে, অসম্ভব সুন্দরী হবে, তাকে নিয়েই লিখতে হবে। বেসিক্যালি আমাদের দেশে যেটা ঘটে আর কি, কিন্তু শেক্সপিয়ার কি করলেন পেট্রার্ককে মক করে মানে তাকে খোঁচা মেরে নিজে একটা লিখতেন যে পেট্রার্ক বুড়া তুমি কি লিখে গেছো, আমি তোমার থেকে বেটার লিখতে পারি, দেখো আমি কি করি। তো মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক সান, দ্যাট মিন্স তার মিস্ট্রেস, যে মিস্ট্রেস বলতে এখানে বোঝানো হচ্ছে তার প্রেমিকা বা যে তার যাকে নিয়ে সে কবিতা লিখছে, সে তার চোখ কিছুই সানের মতো না, মানে সূর্যের মতো উজ্জ্বল না। তার চুল হবে কি ওয়্যারের মতো, আমরা চুল তার কবেকার বিদিশার নিশা পড়ি না, কিন্তু তার চুল কি হবে ওয়্যার, আমরা যে কেবল কানেকশন ইউজ করি না ওই কেবলের মতো ওয়্যারের মতো হবে। ব্ল্যাক ওয়্যারস, দ্যাট মিনস এরকম স্পাইরাল ওয়্যারের মতো, টেলিফোনের তারের মতো। তারপর হচ্ছে তার হচ্ছে গিয়ে গায়ের রং ওরকম সাদা হবে তা জরুরি না। আর আমরা এরকম করি না যে হ্যাঁ অনেকে লেখে যে হ্যাঁ তোমার মুখ কি চাঁদের মতো সুন্দর অথবা রোজের মতো গোলাপি, এই ধরনের কিছু না। তো কি হবে, ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ জি ম্যাম ফার্স্ট লাইনটা হচ্ছে কি এটার ফিগারস অফ স্পিচটা কি সিমিলি হবে ম্যাম? আর নাথিং লাইক দ্য সান, ইয়েস, হ্যাঁ সিমিলার। আমি একটু Okay. কবিতাটা শেষ করি এরপরে কোয়েশ্চেন দেব। সো ঘটনা হচ্ছে মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান, দ্যাট মিন্স সানের সাথে কোনো সম্পর্ক নাই, তার চোখ উজ্জ্বল না, তার চুল বিদিশার নিশার মতো কত সুন্দর কিছু না, তারটা হচ্ছে টেলিফোনের তারের মতো পেঁচানো ওয়্যার। তারপর কি হচ্ছে নো রোজ সাচ সি নো সাচ রোজেস আই সি ইন হার চিকস, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে তার গালগুলা গোলাপি না, তো কি তার গাল হচ্ছে গিয়ে নর্মাল মানুষের মতো। ইনফ্যাক্ট তার গলার ভয়েসও এমন কোনো সুন্দর কোকিল কণ্ঠী না, সে তার ভয়েস কি, তার ভয়েস নর্মাল মানুষের মতো, বাট আমি যদি গান শুনি ওই মহিলার আমার মিস্ট্রেসের কথা না শুনে গান শোনা বেটার হবে। সো বেসিক্যালি সে কি বোঝাতে চাচ্ছে, তার মিস্ট্রেস এমন আহামরি কোনো সৌন্দর্য না, বাট তাকে ভালো লাগে। সবসময় যে স্নোর মতো হোয়াইট হতে হবে, চুল আগে সুন্দরী হতে হবে এমন কোনো কথা না। তো সে ওই আগে যত রাইটাররা লিখতো যে প্রশংসা করে করে লিখতো, সে কি করলো তাদেরকে কমপ্লিটলি ডিনাউন্স করে দিল। ডিনাউন্স মানে হচ্ছে গিয়ে কমপ্লিটলি তাদেরকে বাদ দিয়ে নিজের ওয়েতে নতুন ধারায় একটা সনেট 130 লেখা শুরু করলো। তার চুল খুব বেশি সুন্দর হবে না, তার গাল গোলাপের মতো লাল হবে না, তার গলাও কোকিল কণ্ঠী হবে না, বাট তারপরও তাকে ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো আপনারা আই হোপ কারো খুব বেশি খারাপ লাগে নাই, একটু রোমান্টিক বা একটু মজার কিছু কবিতা। শেক্সপিয়ার সাহেব 154টা কবিতা লিখছেন, আপনারা এখান থেকে এই কয়েকটা লাইন মনে রাখলে এনাফ। সনেট 130 কে লিখছে, সনেট 18 কে লিখছে, এই দুইটা মনে রাখলে এনাফ। তার এগুলো শ্যাল আই কম্পেয়ার ডে টু আ সামার্স ডে, আর তার আরেকটা হচ্ছে কি মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান।
এই দুইটা মনে রাখলে এনাফ। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু এক্সট্রা কিছু বললাম। সো আজকে আই থিংক আমার মোটামুটি আপনাদেরকে রেনেসা সম্পর্কে বা সবকিছু সম্পর্কে বোঝানো হয়ে গেছে। এখন হচ্ছে ক্লাস শেষের পর্যায়ে। জি মানে স্যার, এই বাকি সেলাই কম্পেয়ার, এই জন্য আমি বললাম সেলাই কমেন্ট। মানে হ্যাঁ অবশ্যই 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 স্যার। এই এটিতে যে মেসেজ আছে, খুব গভীর একটা মেসেজ কিন্তু আছে, যে আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয়তমা বা প্রিয়তম, সে সুন্দর হোক, কুৎসিত হোক, কালো হোক, মোটা হোক, খাটো হোক, চিকন হোক, ফর্সা হোক, লম্বা হোক, হ্যান্ডসাম হোক, ফিগার খুব সুন্দর হোক, বাজে হোক, মোটা হোক, যাই হোক না কেন, মাই মিস্ট্রেস ইজ মাই মিস্ট্রেস এন্ড আই লাভ হার উইদাউট এনি, কি বলবো, কোনো জাজমেন্ট ছাড়া, কোনো জাস্টিস ছাড়া, কোনো জাজমেন্ট ছাড়া, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আমি তাকে ভালোবাসি। এটাই হচ্ছে মেসেজ। এটা আমাদের জীবনে খুবই উপকারী, আশা করি আমরা নেক্সট কবিতায় ফরওয়ার্ড করতে পারি। থ্যাংক ইউ স্যার। আমার কবিতা পড়ানো শেষ, এই দুইটাই কবিতা ইম্পর্টেন্ট, আর কবিতাগুলো বেশি ইম্পর্টেন্ট না। তো এই দুইটা হচ্ছে সনেট 18 আর 130 মনে রাখবেন, এই দুইটাকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়। তো শেক্সপিয়ার সাহেবের 154টা কবিতা থেকে দুইটা পিক করে দিলাম, আই থিংক যথেষ্ট কম, এত বেশি পড়তে হবে না। কোয়েশ্চেন থাকলে স্যার নিতে পারেন, আমি মোটামুটি বা ব্রেকও দিতে পারেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। কেউ কোশ্চেন বলুন, নাকি বলেন। কোশ্চেন করছেন? একটা কথা আমি বলতে চাই যে এই কবিতা দুটো আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। নাম দুটো মনে এটা রাখলেই হবে। ক্লাসের বাইরে একটা আর্ট দেখিয়েছেন, নিয়েছেন, আমরা বাড়তি পাবো ওনার কাছ থেকে, যেহেতু স্পেশালাইজ লেকচারার, কোচিং সেন্টার হয়তো পাবো না। যেটা বলতে চাই, কবিতাগুলো আপনার মুখস্থ করবেন না, শুধু কবিতাটির নাম লিখে রাখবেন। আর ক্লাস না করলে যেটা হবে, আপনার মনে করবেন স্লাইডে সবই পড়তে হবে, তখন কিন্তু আপনি বৃথা পরিশ্রম করবেন। এই জন্য ক্লাসটা করা জরুরি এবং খাতায় লিখে রাখা জরুরি। এবার আমরা একটু প্রশ্ন নিই। আপনার যদি কেউ এই কবিতা দুটি সম্পর্কে বা ইভেন প্রিভিয়াস স্লাইড সম্পর্কে বা অন্য কোনো কোশ্চেন করতে চান। স্যার আমাদের এই স্লাইড গুলো তো আমরা কি ক্লাস শেষে কি পিডিএফ হিসেবে পেতে পারি? ভাইয়া পিডিএফ হলে কি বেটার হয় আপনাদের জন্য? এটা আই থিংক বেটার হয়, কারণ আমরা চাইলে তো পরবর্তীতে এটা প্রিন্ট করে করতে পারি। এটা মোবাইলে সেজন্য সাপোর্ট করবে কিনা পিডিএফ ছাড়া? পিডিএফ ছাড়া যেভাবে দেওয়ার কথা, যেটা ওকে মোবাইলে সাপোর্ট ডান, আমি পিডিএফ হিসেবে আপনাদেরকে পাঠাই, কোনো সমস্যা নেই। আর লেখা থাকবে কোন কোন স্লাইড গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই স্লাইড গুলো থেকে একটু ডিটেইলস পড়বেন। আই থিংক এটা সবার জন্য ইজিয়ার হবে। ওকে। আর কোনো প্রশ্ন, আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে বলতে পারেন, যে কোনো কোশ্চেন করতে পারেন। আপনারা কি ক্লাস বুঝেছেন আজকে, নাকি বেশি বেশি কঠিন হয়ে গেল আজকে ক্লাসটা? ম্যাম, আজকে প্রথম দিন হিসেবে যা বুঝছি, শুকরিয়া, অত্যন্ত খুশি এবং অনেক ভালো লাগছে। আচ্ছা, ফারা উলফাত মোহিনী। জি আপু, আমি রেনেসা যেহেতু শুরু করেছি, ইটালিয়ান রেনেসা থেকে আজকে শুরু করিনি, কারণ আমরা রেনেসার পিরিয়ডটা আপনারা দেখলেন 4টা ভাগ। আজকে যদি বেশি কঠিন, অলরেডি ওল্ড ইংলিশ নিয়ে এত কথা বলা হয়ে গেছে, শুধু ইন্ট্রোডাকশনটা দিলাম যে রেনেসা কিভাবে শুরু হলো। রেনেসা সম্পর্কে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে পুরোটা কভার করব। দ্যাট মিন্স আজকে আমরা ইম্পর্টেন্ট পোয়েট্রি গুলো দেখলাম। রেনেসাতে সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলেছিলাম? নাটকগুলো, প্লেগুলো, রাইট? তো ওগুলো নিয়ে আমরা নেক্সট দিন কথা বলবো, তখন সব ডিটেইলস আমি আপনাদেরকে আরো সুন্দর করে বোঝাবো। একদিনে বেশি বোঝাতে গেলে সবার মাথা জ্যাম প্যাকড হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? ম্যাম, কোনো প্রশ্নই আর আজকে প্রথম দিন হিসেবে যতটুকু বুঝছি, শুকরিয়া ম্যাম। এতটুকু যতটুকু আশা করছি তার চেয়ে অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ আমি আশা আপনাকে, রাখি অসংখ্য আপনারা ধন্যবাদ। আমাকে বেশি, আর ম্যাম বলবেন না, আপু বললে এনাফ, দ্যাটস ওকে। আরটা হচ্ছে গিয়ে ভাইয়া দেখেন, আপনাদের যতটুকু দরকার সেটাই আমি দিয়েছি। এই স্লাইডগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি মার্ক করে দিব। আর কবিতা দুটোর খালি নাম মনে রাখবেন, আর shall I compare thee to a summer's day, আর হচ্ছে my mistress's eyes are nothing like the sun, এই দুইটা লাইন বেশি মনে রাখবেন। আপনারা করলে পরে, এখন যেহেতু কবিতাটা সম্পর্কে জানেন, এই লাইনগুলো সম্পর্কে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আপনাদের মনে থাকবে। আচ্ছা, একটাতে হচ্ছে গিয়ে সে তার লাভারকে অনেক বেশি পরিমাণে, বা যাকে পছন্দ করে সেই মহিলাকে অনেক বেশি সুন্দর, হেভেনের থেকেও সুন্দর, সব ইটারনাল বিউটি, চির সুন্দর এরকম বলছে। আর একটা কি বলছে? আমার
আবার যেরকমই হোক আমার তাকে ভালো লাগে, যেটা স্যার বললেন, নট নেসেসারিলি whatever other people find beautiful, I have to find that beautiful as well. আল্লাহ তৈরি করা সবার প্রতি সবার একটা ভালো লাগা থাকতে পারে, প্রত্যেকটা মানুষের পছন্দ কিন্তু একরকম হয় না। সো 130 তে কি বলে, আমার জাজমেন্ট ছাড়া, কোন রকম চিন্তা ছাড়া আমি আমার যাকে ভালো লাগে সে অন্য কারোর কাছে ভালো না লাগলেও আমার কাছে ভালো লাগে তাকে। আর এইগুলা খুব এসএমএস হিসেবে কাজে দিবে, কাউকে যদি পাঠাইতে চান পাঠাই দিতে পারবেন। তার আমার কথা বলা শেষ। আই থিংক আই হ্যাভ সেড আ লট, সো আপনি টেক ওভার করেন। আই এম ডান, ক্লাস ওভার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আমরা চমৎকার একটি ক্লাস আজকে এনজয় করলাম এবং আমার মনে হয় যে আমরা আমাদের এক্সপেকটেশনের চেয়ে বেশি পেয়েছি। তো আপনাকে ধন্যবাদ, আপনি দীর্ঘ সময় সুন্দরভাবে ক্লাস নিয়েছেন এবং আমার দ্যাটস মাই জব। যে তোমরাও দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলে এবং উপভোগ করেছো। সবাইকে ধন্যবাদ। এবং আজকের পার্টিসিপেন্ট ভালো ছিল। 72 জনের মধ্যে প্রায় 70 জন 69 জন সবসময়ই ছিল। একজন দুজন হয়তো ব্যস্ততার কারণে জয়েন করতে পারেনি, সমস্যা নেই। আমি চাই যে পরবর্তী ক্লাসগুলো তো এমন পার্টিসিপেন্ট থাকবে, এটা আমার রিকোয়েস্ট আর কি। ইনশাআল্লাহ আমি কিছু বলার নেই। একটা ক্লাস আছে, ইংলিশের ডিটেইলস কোর্সের ক্লাস আছে, সেটা হচ্ছে 10টা থেকে। আমি সেই কোর্সে ক্লাস নিব। তো এর আগে এই জন্য আমি আর সময় বেশি কালক্ষেপণ করব না। পিডিএফ ফাইলটা যদি আপু পারেন আজকে না হলেও আজকে বা কালকের মধ্যে একটু আপলোড দিয়ে দিই, আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে আপলোড দিয়ে দিই। জি, আপনার পিডিএফটা আসার আগে আজকে বা কালকে সকালের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। আমি পিডিএফ করে মার্ক করে যে কোন কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে আপনাদের মনে রাখতে হবে ওভাবে দিব। আর আমি আশা রাখি আপনারা অন্য কোনো বইয়ের সাথে কম্পেয়ার করবেন না, কারণ আমি বেসিক্যালি বাজারের বই ফলো করে না করে আমাদের কোর্স রিলেটেড যে বইগুলো ছিল সেগুলো থেকে এবং নিজের রিসার্চ থেকে স্লাইডগুলো বানাই। সো দেখা যাবে অনেক তফাৎ আছে। বললাম না 4 জন 5 জন একই ভুল প্রত্যেকের বইয়ে করছেন, কেউ কারোটা কপি পেস্ট করে আর কি করতেছেন, আই ডোন্ট নো কে করতেছেন কারটা কপি, বাট দেখা যায় সাল ভুল থাকে, ডিটেইলস ভুল থাকে। স্যার আপনি সবাইকে মানে বলবেন যে স্লাইডের সাথে আপাতত স্পেসিফিক্যালি তারা নিজেদের পড়াটা যেন পড়ে, আর তাহলেই হয়ে যাবে সবকিছু। খুব বেশি করতে হবে না লিটারেচার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল ম্যাম, আমাদের এই ক্লাসগুলি কি রেকর্ডেড থাকবে নাকি না এটা ওয়ান টাইম, মানে আমাদের ক্লাসের সময় ক্লাসটা করতে হবে, নাকি যদি মাঝে মাঝে কখনো মিস হয়ে যায় তাহলে কি আমরা রেকর্ডেড ক্লাস পাবো? আনসারটা আমি দিচ্ছি। জি স্যার। হচ্ছে আপনাদেরকে ক্লাসের রেকর্ডেড ক্লাসটা দেওয়া হবে। আর আজকের ক্লাসটি আমাদের যে মেইন গ্রুপ সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুম গ্রুপে লাইভ স্ট্রিমিং হচ্ছে। পরবর্তী সবগুলো ক্লাস হয়তো মেইন অ্যানালিটিক্যাল গ্রুপে লাইভ স্ট্রিমিং হবে না, কিন্তু আমাদের যে সিক্রেট গ্রুপ আছে, মানে আমরা যারা পেইড মেম্বার তাদের গ্রুপে অবশ্যই ক্লাসগুলো থাকবে, লাইভে থাকবে। স্যার থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ। আর ক্লাসগুলো আমরা আমাদের গ্রুপে একটি পোস্ট ক্রিয়েট করে সবগুলো ক্লাস, আমাদের কোর্সের সবগুলো ক্লাস আমরা পিন করে দিব, যেন ক্লাসের শুরুতে গ্রুপের শুরুতেই প্রথম পোস্টটা যে কোনো দিন আপনারা জয়েন করলে যেন সবগুলো ক্লাস একসঙ্গে পেয়ে যান, যেন পিছনের পোস্ট খুঁজতে না হয়। এই কাজটুকু আমরা করব। ধন্যবাদ। নওশাদ ভাই, জি শুনতে পাচ্ছি ভাই। আমি এই যে অ্যানাউন্সমেন্টটা অলরেডি ক্লাসের লেকচার গুলো এভাবে সিরিয়ালি সাজায় রাখতেছি, তো আশা করি সবার জন্য সুবিধা হবে ক্লাসগুলো সিরিয়ালি। আর হয়তো দেখা যাচ্ছে ফেসবুক লাইভ হোক বা গুগল ড্রাইভের লিংক হোক, সবগুলো আপনার লেকচারের নামটাও থাকবে কোন বিষয়ের উপর এবং লিংকটাও দেওয়া থাকবে। জি ধন্যবাদ। এবং অ্যানাউন্সমেন্ট সেকশনে, ডাইরেক্ট অ্যানাউন্সমেন্ট সেকশনে এবং পিন আকারে দেওয়া থাকবে, যাতে সবাই একবারে সহজে দেখতে পায় প্রথমে উপরের দিকে। অনেক আমি ধন্যবাদ। ইনশাআল্লাহ করব, আমিও আছি, আপনিও সময় পেলে করেন, আমিও করব। জি অবশ্যই। থ্যাংক ইউ স্যার, বোথ অফ দ্য স্যারস। আসলে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই আমাকে অপরচুনিটি দেওয়ার, সবার সাথে কথা বলার। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা জয়েন করার। আমি আশা রাখি যে আমি আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী করতে পারছি। যদি তারপরেও কিছু হয় আমি করতে পারি, আরো ইজিয়ার করতে পারি, আমাকে অবশ্যই জানাবেন, আমি এটা করবো। আর কোনো কথা না থাকলে কি আমরা এখানে মিটিং শেষ করতে পারি? জি স্যার, আই থিংক শেষ করা যায়। কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই দেখেন, প্রশ্ন আছে কিনা। ভাই কারো প্রশ্ন থাকলে বলবেন। নেই স্যার কোনো প্রশ্ন। আপু আমি একটা কথা বলতে চাচ্ছিলাম।
জি জি কি বলেন আপু? বলতে আছে। আপু আপনার যেহেতু পিডিএফটা দিতে কালকে বা আজকে রাত্রে একটু সময় লাগতে পারে, আপনি একটু যদি স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিতেন তাহলে আমরা একটু দেখে নিতে পারতাম, মানে যারা চাচ্ছিলাম। আপু আমি চেষ্টা করব উইদিন অ্যান আওয়ার শেষ করতে কাজটা। আমার নেটটা একটু যাওয়া আসা করছে তো, সো আমি নেটের প্রবলেমটা জন্য সলভ করে আমি আপনাদেরকে আজকেই পোস্ট করে দিব। জি স্ক্রিনশটের আপু, জন্য আমার সময় লাগতে পারে। সো বেসিক্যালি আমার ল্যাপটপে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন গুলো, স্ক্রিনশট গুলো আমি শেয়ার করতে হলে ল্যাপটপে আমি একবারে পিডিএফই করতে পারবো। হয়ে যাবে, আজকে আপনারা পেয়ে যাবেন, আপনারা টেনশন করবেন না। আর আমি পিরিয়ড গুলো নিয়ে আজকে যতটুকু পড়িয়েছি সেটা আমি ডিটেলস কথা বললাম। আগামী ক্লাসে আরো সুন্দর করে আমরা পুরো রেনেসাটা আবার শেষ করব। আপনারা তখন একটু খাতা কলম নিয়ে রাখবেন। আজকে খুব বেশি ডিপ কিছু করাইনি, বাট টুকটাক জিনিসগুলো যেগুলো আছে সেগুলো লিখে রাখবেন। জাস্ট রাইটারের নাম, কোন পিরিয়ডের রাইটার, আর কি লেখাটা ইম্পর্টেন্ট, এইটুকু মনে রাখেন, এটাতে অনেক কাজ হয়ে যাবে। সো এত বেশি ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ আমাদের এত ডিটেইলস করতে হবে না, এত ডিটেইলস করতে হবে না, একদম অল্প কিছু জিনিস। আচ্ছা, আরেকটা কথা ছাত্রদের উদ্দেশ্যে একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যে সবাই তো স্মার্টফোন দিয়ে জয়েন করেছি। যেই ডিভাইসে, সেটা ল্যাপটপ হোক মোবাইল হোক, যে ডিভাইসে আমার জুম সাপোর্ট করছে, লাইভ স্ট্রিমিং সাপোর্ট করছে, সেই ডিভাইসে অবশ্যই পাওয়ার পয়েন্টের স্লাইড সাপোর্ট করে। আমি সেই ইউনিভার্সিটি থেকে যখন স্মার্টফোন ইউজ করি 2009-10 সাল থেকে, তখন থেকেই কিন্তু আমরা স্লাইড মোবাইলে ইউজ করছি। সুতরাং পাওয়ার পয়েন্টের স্লাইড সাপোর্ট করে না, এটা এরকম কথাটা আমার মনে হয় না গ্রহণযোগ্য। সবাই গুগল প্লে স্টোর থেকে এমএস পাওয়ার পয়েন্ট বা এমএস অফিস এই লেখাটা লিখে সার্চ দিলে দেখবেন যে মাইক্রোসফট স্যার প্রেজেন্টেশন একটা ইয়ে আছে স্যার, ওই সফটওয়্যারটা ইউজ করলে স্যার করা যায় স্যার, মোবাইল থেকে করা যায়। আপনারা সিঙ্গেল শুধু পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটাও ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে, অথবা সরাসরি অফিস সফটওয়্যারটাও ডাউনলোড করতে পারেন, অথবা স্লাইড ভিউয়ার সফটওয়্যার আছে, আর অনেক ধরনের সফটওয়্যার আপনারা খুঁজলে এটা অবশ্যই পেয়ে যাবেন। সুতরাং পাওয়ার পয়েন্ট হিসেবে থাকলে আপনাদের আছে, তারপরেও পিডিএফ যদি ম্যামের যদি একটু পিডিএফটা যদি তৈরি করতে যদি একটু লেট হয়, এমনি র ফাইলে দেওয়া যাবে। হ্যাঁ সেটাই। আর হচ্ছে যে ভাইয়া আমি স্লাইডটা বা পিডিএফটা আপলোড দিতে পারবো, আপনারা একটু ধৈর্য ধরবেন, আমি পিডিএফ আকারে দিব যেন সবার হয় ইজিয়ারলি। আর প্রতি ক্লাসের আগে যদি মেসেঞ্জার গ্রুপে টপিক বলে দেওয়া হয়। ভাইয়া আপনার আমি আর স্যার আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, আমরা ক্লাসের লেআউটটা তৈরি করে ফেলেছি। স্যার আজকে নিজেই গ্রুপে দিয়ে দিবেন বা আমি দিয়ে দিব। টোটাল ইংলিশের যে আমাদের 20টা ক্লাসের যে লেআউটটা হবে, দ্যাট মিন্স সিলেবাসটা হবে, ওটা আপনারা ডিটেইলস পেয়ে যাবেন। সো টেনশনের কোনো কারণে, আর আমি তারপরও মেনশন করে দিব কোন ক্লাসটা কি টপিকের উপর হবে। জি স্যার আপনি শেষ করেন, আর আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। টোটাল 120টি ক্লাসের কোন কোন ক্লাসে কোন কোন টপিক নেওয়া হবে সেই ডিটেলসও কিন্তু আমরা দিয়ে দিব খুব শীঘ্রই, 2-3 দিনের মধ্যে। সে পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি, আমরা নতুন শুরু করলাম তো এই জন্য আমাদের একটু সময় লাগছে। আমরা আগামীকাল বা পরশুর মধ্যে ইনশাল্লাহ টোটাল লেআউট দিয়ে দিব, মানে 120টি ক্লাসে কোন কোন ক্লাস লেকচার নেওয়া হবে এবং কোন কোন লেকচারার সেই ক্লাস আমরা দিয়ে দিব। সেখানে কিছু আপনারা আমাদের সাথে কি দিনটা কানেক্টেড থাকুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাতুল বলো। ভাইয়া পরীক্ষা নেওয়া হবে না? হ্যাঁ পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার ডেটও আমরা দিয়ে দিব। আমরা হয়তো উইকেন্ডে মানে অফ ডেতে ক্লাস মিস করবো না। আমরা 120টি ক্লাস এর মধ্যে একটি ক্লাসও কম নিয়ে আমরা সেটা পরীক্ষা নিয়ে বুক করব না। আমরা যেটা করবো অফ ডেতে ক্লাস নিব অথবা অফ টাইমে ক্লাস নিব, জানাবো আমরা সব জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নওশাদ ভাই, ওই যে আগামীকাল ক্লাসের অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছেন কিনা, যে আপনি কি ম্যাথে বা মেন্টাল অ্যাবিলিটি কোনটাতে ক্লাস নেবেন? ম্যাথে মনে ক্লাস নেবেন না? আগামীকাল ম্যাথের ক্লাস নেব। জি 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 ঠিক আছে। আমাদের প্রজেক্ট তো আছেই, গ্রুপ চ্যাটে সময় আছে, আমরা দিয়ে দিব, সমস্যা নেই। আগামীকাল আমি ক্লাস নিব, হ্যাঁ ম্যাথ ক্লাস নেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমরা নেক্সট এমন ক্লাস নিব বা আরো ইমপ্রুভমেন্ট, কাইজেন যেটাকে বলা হয়, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, আমরা সিকোয়েন্সিয়াল ডেভেলপমেন্ট, এই ওয়ার্ডগুলোতে আমরা খুবই বিশ্বাস করি। আমরা আস্তে আস্তে আরো ভালো ক্লাস নিব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।